বরিশাল বিমানবন্দরে রানওয়ে এলাকায় বড় দুর্ঘটনার শঙ্কা, দ্রুত ভিটিএস স্থাপনে জোর। সময় চাইছে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো। আজ চায়ের রাজধানী মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের। দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টাকে হেনস্থার ঘটনা নজিরবিহীন বলছেন সাবেক কূটনীতিকরা। ঢাকাকে শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ। এবার চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণ হত্যা মামলার রায় আজ। ন্যায় বিচারের আশা বাদীপক্ষের আইনজীবীর। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার বছর পেরোলেও দেশে ফেরানো হয়নি 4 ভারতীয় নাগরিকের। বিএসএফ এর আন্তরিকতার ঘাটতিকে দুষছেন আইনজীবীরা। গুড মর্নিং বাংলাদেশ, শুভ সকাল সূচনা। হিমন, আপনাদেরকে শুভ সকাল। আজকের সকালে কিন্তু সবাই একবারে মুখে আছে ম্যাচের জন্য। অলরেডি কিন্তু ম্যাচের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আজকে আর্জেন্টাইন যারা সমর্থক আছেন তাদের জন্য মূলত আজকে ওয়ার্ল্ড কাপ শুরু হলো 2026-এর। এবং আমি যতদূর জানি আজকে আপনার প্রিয় দলের খেলা। হ্যাঁ, আমার প্রিয় দলের নিশ্চয়ই খেলা। তো আমরা আসলে মানে মাঠের মুগ্ধ হতে চাই আসলে খেলা দেখে। তো কোন ট্যাকটিক্সে খেলছে আর্জেন্টাইন প্লেয়াররা, নিজেদের আসলে কম্বিনেশনটা কেমন হলো, বিভিন্ন ক্লাবে তো তারা ছিল, তো টিম ওয়াইজ আসলে কেমন করছে সেটা ইম্পর্টেন্ট। জানেন যে এবার আসলে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলগুলো দেখা যায় র্যাঙ্কিংয়ের পরের দিকে থাকা দলের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করছে। তো এই লড়াইটা আসলে কেমন হবে, জমজমাট হবে, এটা দেখার অপেক্ষায় কিন্তু আসলে সবাই, যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং র্যাঙ্কিংয়ের শীর্ষে একে থাকা দল আসলে কি করছে। আপনারাও নিশ্চয়ই সেটা জানতে চাইবো যে আজকে যেহেতু আমি যতটুকু জানি আপনি ব্রাজিল সমর্থন করেন আমার মতো, একটু জানতে চাইবো যেহেতু আজকে আর্জেন্টিনার খেলা, তার প্রতিপক্ষ হচ্ছে আলজেরিয়া। একটু যদি বলেন স্কোর লাইন কেমন হতে পারে, যদি একটু বলেন আমাকে। স্কোর লাইন বলাটা আসলে, তবে আর্জেন্টিনা দলটা অবশ্যই ভালো একটা ফর্মে থাকবে, সেটা মানে এটা বলাই যায়। হ্যাঁ, এটা আশা রাখাই যায়। কিন্তু 2007 সালে মানে প্রথম আলজেরিয়ার সাথে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ ছিল, আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচে কিন্তু অর্থাৎ বিশ্বকাপে আর্জেন্টিনা আলজেরিয়ার সাথে এই পর্যন্ত খেলেনি, আলজেরিয়াও খেলেনি। এই প্রথম বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ। তো আলজেরিয়ার সাথে 2007 সালে যখন খেলা হয়েছিল তখনও কিন্তু এই 7 গোলের একটা ব্যাপার ছিল। দুই দল মিলিয়ে 7টি গোল দিয়েছিল। তবে আর্জেন্টিনা, হ্যাঁ আমি বলছি আর্জেন্টিনা 4টি গোল দিয়েছিল। কিন্তু মুখিয়ে আছি যে আজকে কিন্তু আর্জেন্টিনার খেলা কি হবে, স্কোর লাইন আলজেরিয়া 3টি দিয়েছিল। আর একটু বলে যাই, খেলার শুরুতে একটু বলতে চাই যে লাস্ট 24 ম্যাচের মধ্যে 23টিতে কিন্তু জয় পেয়েছে আলজেরিয়া, মানে লাস্ট 24টি যে ম্যাচগুলো খেলেছে। আর লাস্ট 2025 সেপ্টেম্বরে আর্জেন্টিনা একটি ম্যাচে হেরেছিল, আর টানা 7 ম্যাচে কিন্তু তারা এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। দেখা যাক আজকের লড়াইটা কেমন হয়। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দল, তারা তো অবশ্যই ভালো করবে সেই প্রত্যাশা। শুধু মনে হচ্ছে সহজ হবে আজকের ম্যাচটা, খুবই আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা আজকে জিতবে। কিন্তু এই কথা যদি আপনি আবার সূচনা বলেন যে আজকের ম্যাচ সহজ হবে, সেটা আবার আর্জেন্টাইন সমর্থক যারা আছে তারা ভাববে যে কেন আপনি ব্রাজিল সাপোর্ট করেন, দ্যাটস ওয়াই হয়তো আপনি বলছেন সহজ। আর্জেন্টিনার কাছে প্রত্যেকটা দলই সিরিয়াস, তাই তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং র্যাঙ্কিং 1-এ আছে। এক্স্যাক্টলি। সো আমরা আসলে দেখে আসতে চাই, জেনে আসতে চাই আজকের খেলা আসলে কিরকম হয়, কি অবস্থা হয়। আর্জেন্টিনার খেলা শুরুর আগেই ঢাকার রাজপথে উন্মাদনায় মাতেন সমর্থকরা। মঙ্গলবার রাজধানীর শাহবাগ চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি শেষ হয় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গিয়ে। ভক্ত সমর্থকদের আশা, এবারও চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। হাতে পতাকা, গায়ে জার্সি, নেচে গেয়ে উল্লাসে মেতেছেন লিওনেল মেসির ভক্তরা। কানসাসের মাঠে আর্জেন্টিনা, আর রাজধানীর শাহবাগে লেগেছে আকাশি সাদা ঢেউ। জাতীয় জাদুঘরের সামনের চত্বরটি পরিণত হয় ভক্তদের মিলন মেলায়। দলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে। যখন আস্তে আস্তে বড় হই তখন বুঝি, আসলে খেলাটা বুঝি বা মেসিকে চেনা শুরু করি। ফিজিক্যাল পাওয়ার আছে মেসির পায়ে, তো আমি বলবো আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ নেবে।
শোভাযাত্রা ঘিরে চারপাশে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। পরিবারের সদস্যদের নিয়ে এই আনন্দযাত্রায় অংশ নিয়ে স্মৃতি ফ্রেমবন্দি করেন অনেকে। ভক্তরা বলেন, ফুটবল এখন আর শুধু খেলায় আটকে নেই, এটা আবেগ আর উন্মাদনার নাম। আমার ফ্রেন্ড এরপরও ব্রাজিল করে, আমার ফ্রেন্ড কেমনে হইলো আমি এটাই বুঝি না। অন্যদের সাথে আমাদের ম্যাচ হয়েছে 4টা ম্যাচ, 4টার মধ্যে আমরা 2টা ম্যাচ দেখছি, আর একটা ম্যাচ আর্জেন্টিনা যাচ্ছে, একটা ড্র হয়েছে, তার বুঝতে হবে। ইদানিং 5-6 দিনের ভিতরে ভিডিওগুলো দেখেন বা এগুলো দেখেন, আর্জেন্টিনার র্যালিগুলো দেখলে মনে হয় শেষই হয় না। শোভাযাত্রাটি উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালাম। কে জিতলো সেটা বড় না, আমরা চাই ঢাকার ফুটবল যে দর্শকরা যে ফুটবল প্রেমিক সেটা অন্তত তারা রাস্তায় এবং মাঠে ময়দানে তারা প্রমাণ দেবে। শোভাযাত্রা শেষ হয় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। এতে অংশ নেন নগরীর বিভিন্ন বয়সী মানুষ। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। বিশ্বকাপ ফুটবল উন্মাদনার খবর জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুশফিক। জানতে চাই, এই আর্জেন্টাইন সমর্থক যারা আছেন তারা কি বলছেন, কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন, কি প্রেডিকশন দিচ্ছেন তারা? নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে কি পরিমাণ ভিড় লেগে আছে। এই টিএসসি চত্বর অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রটা কিন্তু বরাবরই বিশ্বকাপের জন্য একটা বিশেষ মিলন মেলা পরিণত হয়। এই মিলন মেলা কিন্তু 4 বছর পর পর হয়ে থাকে এবং এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এই জায়গাটায় জড়ো হয় অসংখ্য ফুটবল প্রেমী। আজও তার ব্যতিক্রম ঘটেনি এবং সেই জায়গায় আজ কিন্তু বাংলাদেশের ফুটবল ভক্তদের একটা জনপ্রিয় দল রয়েছে যার নাম আর্জেন্টিনা, যে দলের প্রাণভ্রমরা লিওনেল মেসি, সেই মেসি সমর্থকরা কিন্তু আজকে জড়ো হয়েছেন এই টিএসসি চত্বরে। আপনাকে একটু দেখাতে চাই টিএসসি চত্বরের এই বড় পর্দায় যারা খেলা দেখতে এসেছেন এবং খেলাটা উপভোগ করছেন। অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছেন এবং শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে এসেছে বিষয়টি তেমন নয়। আপনাকে বলতে চাই যে এখানে ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও, ঢাকার বিভিন্ন এলাকা থেকে এবং ঢাকার বাইরে থেকেও অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। অসংখ্য মানুষ আজকে এখানে জড়ো হয়েছেন ম্যাচটি উপভোগ করবার জন্য। যখন আপনার সাথে কথা বলছি, যখন আপনার সঙ্গে কথা বলছি রিশান্ত, তখন কিন্তু একটা বাড়তি উত্তেজনা, যদিও আমি মনিটরটা দেখতে পাচ্ছি না এখান থেকে, তারপরেও যতটুকু ধারণা করছি আর্জেন্টিনা হয়তো একটি গোলের সুযোগ পেয়েছিলেন এবং সেই জায়গায় দর্শকদের যে উচ্ছ্বাস উল্লাস, এটা নিঃসন্দেহে ফুটবলকে আরও প্রাণবন্ত করে তুলেছে। হাজারো মাইল দূরে বাংলাদেশ থেকে, হাজার মাইল দূরে যেখানে মার্কিন মুল্লুকে এই ফুটবল প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গায় হাজার মাইল দূরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এসে যারা প্রিয় দলকে সমর্থন করছেন তাদের উচ্ছ্বাসটা নিশ্চয়ই দেখতে পেলেন এবং এই উচ্ছ্বাস সত্যি ফুটবল সকল ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশার মানুষকে একত্রিত করে, তারই একটা জ্বলন্ত উদাহরণ। রিশান। মুশফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম যে টিএসসিতে কিন্তু আর্জেন্টাইন যারা সমর্থক আছেন তারা কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্যে ম্যাচ উপভোগ করছেন। অলরেডি কিন্তু জমে উঠেছে এই ম্যাচ। আমরা আরও তথ্য জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। ইমন, সব মিলিয়ে কিন্তু একটা আমরা দেখতে পেলাম যখন উত্তেজনা কিন্তু বিরাজ করছে, তখন কিন্তু একটা 7 মিনিট অলরেডি গোল হয়ে গিয়েছে। হ্যাঁ, সেটা অফসাইড ছিল। এই যে শুধু ঢাকা কেন্দ্রিক, টিএসসি কেন্দ্রিক নয়, ঢাকার বিভিন্ন জায়গায়, আবার ঢাকার বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় সমর্থকরা প্রজেক্টর টাঙিয়ে কিন্তু একসাথে খেলা দেখেন, একসাথে হই হুল্লোড় করেন। তো সেরকম কিন্তু বেশ কিছু খবর আছে, জেনে আসি। অবশ্যই। ফুটবল নিয়ে উন্মাদনার আরও খবর জানবো। বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী সৈয়দ মেহেদি হাসান, কুমিল্লার খবর জানাবেন সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ, আর রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী জিয়াউল গুনিস সেলিম। শুরুতেই যাব রাজশাহীতে, জিয়াউল গুনিস সেলিমের কাছ থেকে রাজশাহীর খবর জানবো। সেলিম, আর্জেন্টিনার আলজেরিয়ার ম্যাচ ঘিরে কেমন আয়োজন দেখছেন? রাজশাহীতে তো বিভিন্ন জায়গায় প্রজেক্টর টাঙানো হয় এবং একসাথে খেলা দেখার ব্যবস্থা হয়, এবারও তেমন আয়োজন আছে কিনা?
সেলিম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সেলিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? রাজশাহীবাসীদের মাঝে আর্জেন্টিনার সমর্থকদের কেমন উত্তেজনা দেখছেন? আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ ঘিরে মেসি নেমেছেন মাঠে, সেই মেসির সঙ্গে মেসির এখানে অসংখ্য ভক্ত আছেন যারা সকালবেলা একেবারে মেসির খেলা দেখতে বসেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট অর্থাৎ আমতলা নামে পরিচিত এই চত্বরে আমরা দেখছি বিপুল সংখ্যক শিক্ষার্থী বড় পর্দায় খেলা দেখছেন এবং এরই মধ্যে খেলা শুরু হয়ে গেছে। খেলা শুরুর মাত্র 4 মিনিট 50 সেকেন্ডের থেকে যে একটি ব্যর্থ গোল হয়েছে সেটি নিয়ে কিন্তু উত্তেজনা ছড়িয়েছিল এখানকার শিক্ষার্থীদের মধ্যে। আমি কথা বলতে চাই একটু, এখানে আছে লিওনেল মেসির ভক্ত এবং আর্জেন্টিনার ভক্ত একজন শিক্ষার্থী আছে, একটু বলবেন আসলে যেহেতু আর্জেন্টিনা আজকে প্রথম খেলা বিশ্বকাপ, এবং যখনই আক্রমণাত্মক গোলের পরিস্থিতি তৈরি হচ্ছে কখনো বিপুল সংখ্যক শিক্ষার্থী তার আনন্দ হইচই উল্লাসে ফেটে পড়ছেন। এরই মধ্যে একটি গোল হয়ে গেছে, প্রথম গোল হয়ে গেছে। আর এগুলো ব্যাপার না, একটা হয়েছে আমরা হচ্ছে আরো 6টা দিব, 6টা দিয়ে 7 মিল করে দিব। আর্জেন্টিনার কাম ব্যাক করার মানে অনেক সুযোগ আছে, আমরা হতাশ না, ইনশাআল্লাহ আবার বিজয় এসে ফিরে আসবো। প্রথমে আর্জেন্টিনা প্রথমে নেমে আসলে একটি গোল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর যে উল্লাস, সেই উল্লাসটা যেন একটা অন্যরকম উল্লাসে বাদ ভাঙা উল্লাসে ফেটে পড়ছেন শিক্ষার্থীরা। আমরা কথা বলতে চাই আরো যারা আর্জেন্টিনা ভক্ত আছে, একটু বলবেন আসলে খেলা আসলে কোন দিকে যাচ্ছে, যে অবস্থা যেটাই হোক আর্জেন্টিনা জিতবে, এটা হলো প্রধান কথা, এক কথাই শেষ। এর মধ্যে গোল খেয়ে গেছে, গোল হইলো এইটা শোধ দেবে এবং আমরা জিতবো ইনশাল্লাহ, শুধু এইটুকু আমরা বলতে পারি 100%। এখানে বোঝা খুব বেগতিক যে এখানে সবাই আর্জেন্টিনার ফ্যান নাকি হচ্ছে ব্রাজিলের ফ্যানরা আর্জেন্টিনার হয়ে এখানে আর্জেন্টিনার সাথে যে কাজগুলো শুরু করেছে এটা আসলে আমরা মেনে নিতে পারতেছি না। তারা আজকে লিখিত ভাবে দিক যে আমরা আমরা হচ্ছে আলজেরিয়ার সাপোর্ট করি, আমরা ব্রাজিলের সাপোর্ট করি না, তাহলে আমরা মেনে নিব। তারা এইভাবে গুপ্ত ভাবে ব্রাজিলের সাপোর্টার হয়ে আলজেরিয়ার সাপোর্ট করে আমাদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করতেছে এবং আর্জেন্টিনার ফ্যানদেরকে উস্কানিমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদেরকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে এখানে। আচ্ছা, আমরা কথা বলতে চাই আরেকজন আর্জেন্টিনা, আপনি আসলে কোন দলে বোঝা যাচ্ছে না, কারণ আপনার কোনো জার্সি নেই, আপনি ফুটবল নিয়ে মাঠে এসেছেন। আমরা বর্তমান চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সাপোর্টার। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে আয়োজন শিক্ষার্থীদের আনন্দ দেওয়াই রাবি ছাত্র দলের অঙ্গীকার ছিল, সেটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ করছি। মাঠে যে আক্রমণাত্মক পাল্টা আক্রমণ দেখছি তাতে আসলে ভবিষ্যৎ কোন দিকে? উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে, এটার জন্য আমরা খুশি, এমনকি শিক্ষার্থীরা খুশি। যত বেশি আপনার উত্তেজনাপূর্বক হবে এই টিম ওই টিম, তত বেশি খুশি হবে দর্শক। আমরা কথা বলতে চাই আরেকজন শিক্ষার্থীর সঙ্গে, আর্জেন্টিনা কি ধরে রাখতে পারবে এবার তাদের? অবশ্যই ধরে রাখতে পারবে। দেখুন, আর্জেন্টিনা বাছাই পর্ব থেকে শুরু করে প্রস্তুতি ম্যাচগুলো অত্যন্ত ভালো খেলেছে এবং আমরা আশাবাদী যে 2022 সালে যে ধারাবাহিকতা সেই সফলতা বজায় থাকবে এবং আমরা মন খুলে দোয়া করছি আর্জেন্টিনা জিতবে ইনশাল্লাহ। আচ্ছা, যে খেলার বিশ্বকাপ মঞ্চে যে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার যে খেলাটি ছিল সেটি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা নিয়ে আরো অপেক্ষা করতে হবে। খেলা চলছে, আমরা এখন যেতে চাই বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী সৈয়দ মেহেদি হাসান। মেহেদি, টাউন হলে এখানে মূলত সিটি কর্পোরেশনের উদ্যোগে এই আর্জেন্টিনা এবং আলজেরিয়ার যে আজকের ম্যাচ সেটি বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু এখানে শত শত সমর্থকরা এসেছেন এবং আজকের খেলার যে উদযাপন সেটি কিন্তু শুধুমাত্র বিশ্বকাপের মাঠে নয়, এখানেও কিন্তু চলছে। ইতিমধ্যে আমরা দেখেছি যেটি আর্জেন্টিনা ইতিমধ্যে 2টি গোল কিন্তু আলজেরিয়ার জালে দিয়ে দিয়েছে
চলছে, ফলে এক ধরনের উত্তেজনা চলছে সমর্থকদের মধ্যে। তারা কিন্তু এই যে আর্জেন্টিনার যে নৈপুণ্য, মেসির যে নৈপুণ্য, যখনই মেসিকে এবং আর্জেন্টিনার কোনো খেলোয়াড় পর্দায় আসছে তখন কিন্তু তারা উদযাপন করছে, হই হল্লা করছে তাদের মতো করে, এবং এক ধরনের শুধু এবং আনন্দ চলছে এখানে। শুধুমাত্র এই যে টাউন হল এখানেই কিন্তু না, এটি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, অর্থাৎ এখানকার যে আরও বেশ কয়েকটি স্থান রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে এই বড় পর্দায় দেখার ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে কথা বলবো আজকে যে ম্যাচের যে গতি সেটি দেখে আপনারা কি মনে করছেন, আর্জেন্টিনা কোন পর্যন্ত গিয়ে পৌঁছাবে? জি ধন্যবাদ। আপনারা জানেন যে ফুটবল পরাশক্তি মানেই আর্জেন্টিনা, আর আর্জেন্টিনা মানেই কোটি ভক্তের আশা প্রত্যাশার একটি জায়গা। তো আমরা প্রত্যাশী, যেহেতু মেসি আছে আমাদের, আর্জেন্টিনা অনেক দূর যাবে এবং আমরা এই ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলবো এই প্রত্যাশা করি। আপনারা জানেন যে আজকে বড় পর্দার খেলা দেখার জন্য বরিশাল সিটি কর্পোরেশনের গত সময়ে আমরা দেখেছি আর্জেন্টিনার গোল নিয়ে বিতর্ক হয়েছে, এবছরও কি তেমন কোনো গোলের বিতর্ক আছে কিনা? আপনারা জানেন যে এবছর সেন্সর সিস্টেম, প্রত্যেকটা বলের সাথে সেন্সর আছে। আপনি দেখেছেন যে মেসি গোল করেছে, সেই গোল কিন্তু অফসাইডের ফাঁদে পড়েছে। তো সুতরাং এখানে অফসাইড বা বিতর্কের কোনো সুযোগ নেই। আমরা চাই একটি ফেয়ার খেলা হোক এবং সুন্দর একটি খেলা হোক, মানুষ যাতে উপভোগ করতে পারে এবং আনন্দ পায়। আমরা ধন্যবাদ জানাই। যেমনটি হচ্ছে যা শুনছিলেন আসলে, যে এখানে কিন্তু সমর্থকরা বলছেন যে বড় পর্দায় যে দেখানোর ব্যবস্থা করেছে তাতে আসলে এই বিশ্বকাপের আনন্দ আরও বেড়েছে বরিশালের মধ্যে। বরিশালের এই ছিল চিত্র। এখন আমরা জানবো কুমিল্লায়, সেখানে রয়েছে সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ। বরিশাল থেকে সহকর্মী সৈয়দ মেহেদী হাসান জানাচ্ছিলেন বিশ্বকাপের বড় পর্দায় যে খেলা দেখানো হচ্ছে তার খবর। আমি এই মুহূর্তে আছি কুমিল্লা টাউন হল মাঠে। আসলে টাউন হল মাঠ বললে ভুল হবে, কারণ আমার পেছনে বিশাল যে সমর্থক গোষ্ঠী দেখা যাচ্ছে, জার্সি দেখে বোঝা যাচ্ছে আমি আসলে মূলত আর্জেন্টিনা, ক্ষুদ্র এক আর্জেন্টিনার মাঝে দাঁড়িয়ে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বড় পর্দার যে খেলা দেখানো হচ্ছে, এই খেলা উপভোগ করতেই মূলত বিশ্বকাপের এই খেলা উপভোগ করতে মূলত হাজার হাজার মানুষ কুমিল্লা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে কুমিল্লার এই টাউন হল মাঠে এসে উপস্থিত হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন যে ক্যামেরায় প্রত্যেকের শরীরে একটি করে জার্সি আছে, তা হলো আর্জেন্টিনার। আমি দেখেছি কিছুক্ষণ আগে ব্রাজিলের সমর্থকরাও অনেকে এসছেন খেলা দেখার জন্য। আসলে যখনই আক্রমণ হচ্ছে তখন কিন্তু চিৎকারে উল্লাসে কিন্তু পুরো টাউন হল মাঠ কেঁপে ওঠে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি আলজেরিয়া যখন একটি গোল দিয়েছিল, যদিও সেটা অফসাইড হয়েছিল, সেই গোলের সময় কিন্তু কপালে হাত উঠেছিল যারা আর্জেন্টিনা সাপোর্টার, তাদের কপালে হাত উঠেছিল। এবং আমরা দেখেছি প্রথমার্ধে যখন 5 মিনিটের পরেই আর্জেন্টিনা একটি গোল দিয়েছিল, তখন কিন্তু উল্লাসে ফেটে পড়েছিল আর্জেন্টিনার যারা সমর্থক তারা। তবে যদিও পরে সেটি অফসাইড ধরা হয়। কুমিল্লা নগরীর এই টাউন হল মাঠে গত কয়েকদিন ধরে, অর্থাৎ ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই কিন্তু যে বড় পর্দায় যে খেলা দেখানোর কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। বিশেষ করে কুমিল্লা সিটি কর্পোরেশন যে প্রশাসক ইউসুফুল্লাহ টিপুর উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন প্রতিদিন সকালেই কিন্তু এই খেলা প্রদর্শন করা হয়, অর্থাৎ জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে। এই আমরা কিছুক্ষণ আগে দেখেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাস দিয়ে এই জায়গাটিতে খেলা দেখতে এসছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে বিভিন্ন এলাকা থেকে তারা এসছেন এবং শহরের বাইরে থেকেও অনেকে ভোরের আলো ফোটার আগেই শহরে প্রবেশ করেছেন আগের জায়গাটি নেওয়ার জন্য। এবং অনেককে দেখছি, আমরা দাঁড়িয়ে আছে, অনেককে দেখছি আমরা বসে বসে খেলা দেখছে। আমরা দেখছিলাম যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও এই জায়গাটিতে খেলা দেখতে এসছে এবং তারা খেলা দেখার জন্য তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছে। তারা বলছিলেন যে এই যে খেলা দেখার যে কার্যক্রম, খেলা দেখার যে আয়োজন, সেটি যতটা আনন্দের তার চেয়ে বেশি আনন্দের তাদের প্রিয় দল জেতার যে উল্লাস। আমরা একজন দর্শকের সাথে কথা বলতে চাই। আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কেমন লাগছে? কথা বোঝা যায় না। কেমন লাগছে? জি, কেমন লাগছে আজকে খেলা? কেমন লাগছে? কেমন অনুভূতি কি আপনার? অনুভূতি, মাত্র মেসি গোল দিল, অনুভূতি প্রকাশ করার জন্য ওখানে যাইতে হবে। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। দর্শক এই মাত্র গোল দেওয়ার যে উল্লাস সেটি আমার পেছনেই দেখা যাচ্ছে। আসলে কতটা উল্লাস কুমিল্লার এই টাউন হল মাঠে ফেটে পড়েছে আর্জেন্টিনার এই গোলের মাধ্যমেই দেখা যাচ্ছে। দর্শক, কুমিল্লা নগরী থেকে যুক্ত ছিলাম আমি আব্দুল্লাহ মারুফ। এখন চলে যাবো স্টুডিওতে সহকর্মী ইমনের কাছে। ইমন,
আব্দুল্লাহ আল মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মারুফ যেমনটা জানাচ্ছিলেন যে বিশ্বকাপের উন্মাদনার খবর রাজশাহী, কুমিল্লা এবং বরিশাল থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। প্রথমার্ধে চরম হতাশা আর দ্বিতীয়ার্ধে মহাকাব্যিক প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করল ফেভারিট ফ্রান্স। নিউ জার্সি স্টেডিয়ামে সেনেগালকে 3-1 গোলে হারিয়ে বিশ্বমঞ্চে নিজেদের শক্তির জানান দিলেন দিদিয়ের দেশমের শিষ্যরা। বিস্তারিত গোলাম মুর্শেদের রিপোর্টে। নিউ জার্সির আকাশ ছোঁয়া অট্টালিকার আবহে বিশ্ব ফুটবল দেখল এক রোমাঞ্চকর লড়াই। বিশ্বকাপ মিশন শুরুর প্রথম ম্যাচেই সেনেগালের বিপক্ষে ফ্রান্সের 3-1 ব্যবধানের জয়টি ছিল যেন এক জমজমাট চিত্রনাট্য। ম্যাচের প্রথমার্ধে ছিল সেনেগালের দাপট। সাদিও মানের নেতৃত্বাধীন দলটির 25 মিনিটে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন নিকোলাস জ্যাকসন, কিন্তু বল গোলপোস্টের বাধা ও গোলরক্ষকের গায়ে লেগে ব্যর্থ হন তিনি। প্রথমার্ধের ইনজুরি সময়ে ইসমাইলা সার একটি সহজ সুযোগ হাতছাড়া করেন, যা পরবর্তী সময়ে সেনেগালের জন্য বড় আফসোস হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ার্ধে কোচ দিদিয়ের দেশম কৌশল বদলে ওলিসেকে মাঝমাঠে নিয়ে আসেন, যা খেলার চিত্রপট পুরোপুরি বদলে দেয়। 66 মিনিটে ওলিসের জাদুকরী এক পাসে ফ্রান্স প্রথম গোলটি আদায় করে নেয়। এর ঠিক 2 মিনিট পর 68 মিনিটে সেনেগালের নিকোলাস জ্যাকসন বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়, যা ছিল সেনেগালের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বড় এক ধাক্কা। এরপরই ফ্রান্স তাদের আক্রমণাত্মক ধারা বজায় রাখে। বদলি খেলোয়াড় ব্র্যাডলি বারকোলা গোল করে ব্যবধান 2-0 করেন। ম্যাচের 95 মিনিটে ইব্রাহিমা এমবায়ে গোল করে সেনেগালের হয়ে ব্যবধান কমালেও 96 মিনিটে দূরপাল্লার এক দুর্দান্ত শটে ফ্রান্স জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। সব মিলিয়ে 54% বল পজিশন রেখে ফ্রান্সের এই জয় তাদের পরবর্তী লড়াইগুলোর জন্য এক বিশাল বার্তা দিয়ে রাখল। গোলাম মোর্শেদ, স্টার প্লে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্ত অবস্থান জানিয়ে দিল নরওয়ে। এর্লিং হ্যালান্ডের জোড়া গোলের দিনে ইরাককে 4-1 ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করেছে ইউরোপের দলটি। বস্টনে অনুষ্ঠিত ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত বড় ব্যবধানের হার এড়াতে পারেনি ইরাক। বিশ্বকাপ মিশনের শুরুতে জ্বলে উঠলেন এর্লিং হ্যালান্ড। ম্যাচের 29 মিনিটেও গোল করেন হ্যালান্ড। দ্বিতীয়ার্ধের সমতার জন্য লড়াই করেও সফল হতে পারেনি ইরাক। 76 মিনিটে লিও বিশ্বকাপ জয়ের স্বপ্নটা বহু বছর ধরেই দেখছে পর্তুগাল। এবার সেই স্বপ্ন ছোঁয়ার মতো স্কোয়াডও আছে তাদের হাতে। অভিজ্ঞতা, তারুণ্য আর একাধিক ম্যাচ উইনারে ভরা এই দল কেন যে কোনো প্রতিপক্ষের জন্য বড় হুমকি? বিস্তারিত KM সনি রিপোর্টে। পর্তুগিজ ফ্যানরা বলছে এবার নয়তো কোনোবার নয়। বিশ্বকাপ খরা কাটানোর সুবর্ণ সুযোগ রোনালদোদের। গতিশীল তরুণ প্রতিভা আর অভিজ্ঞতার মিশেলে অন্যতম ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল পর্তুগাল। কেন প্রতিপক্ষের জন্য বিপজ্জনক এই দলটা? পর্তুগালের সবচেয়ে বড় শক্তি একাধিক ম্যাচ উইনার। একদিকে স্কোরার, অন্যদিকে খেলা বানানোর মাস্টার। দুয়ে মিলে যে কোনো ডিফেন্সকে ভেঙে দিতে পারে সেকেন্ডের ট্রেলারে। আক্রমণে ক্রিস্টিয়ানো রোনালদো এখনো সবচেয়ে বড় নাম। বয়স বাড়লেও তার ফিনিশিং আর বড় ম্যাচে গোল করার মানসিকতা প্রতিপক্ষের জন্য সবসময় হুমকি। তবে এই দলটা CR7 নির্ভর নয়। পাশে গনসালো রামোস, রাফায়েল লিয়াও আর পেদ্রো নেতো। এই ত্রয়ী গতি, ড্রিবলিং আর ইনসাইড রান দিয়ে ডিফেন্সকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে নিমিষেই। মিডফিল্ডে আছে পর্তুগালের আসল ইঞ্জিন রুম, যা বিশ্বসেরা বললে বোধহয় ভুল হবে না। ব্রুনো ফার্নান্দেজের শেষ মুহূর্তে গোল বানানোর দক্ষতা, সঙ্গে ফিনিশিং। চাপের মধ্যে বার্নার্দো সিলভার বল ধরে রেখে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ভিতিনিয়ার গতি আর ঠান্ডা মাথার নিখুঁত পাস, সঙ্গে রুবেন নেভেস আর জোয়াও নেভেসের শিফটিং, বল রিকভারি আর প্রেসিং দলকে সবসময় এগিয়ে রাখে। ডিফেন্সের সবচেয়ে বড় ভরসা রুবেন দিয়াস। তার নেতৃত্ব আর ডিফেন্স অর্গানাইজ করার দক্ষতা পুরো রক্ষণ ভাগকে শক্ত করে। পাশে নুনো মেন্ডেসের গতি ও ওভারল্যাপ আর জোয়াও ক্যান্সেলোর ট্যাকটিক্যাল বৈচিত্র্য উল্টো প্রতিপক্ষের শিবিরে চাপ তৈরি করে। গোলপোস্টে দিয়েগো কোস্তা বড় ম্যাচে পার্থক্য করে দিতে ওস্তাদ। পেনাল্টি সেভ আর দ্রুত রিফ্লেক্স তার বিশেষ অ্যাবিলিটি, যা টুর্নামেন্টে অনেক ম্যাচ বাঁচিয়ে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্তুগাল ম্যাচ অনুযায়ী খেলা বদলাতে পারে, কখনো কন্ট্রোল, কখনো দ্রুত কাউন্টার। এই বহুমুখী প্ল্যানই প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় সমস্যা। KM সনি, স্টার প্লে।
বড় দুর্ঘটনার শঙ্কায় রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকা। এয়ারলাইন্সগুলো ভিটিএস নামে বিশেষ ট্র্যাকার স্থাপন না করায় জেগেছে এমন শঙ্কা। এটি স্থাপনে ব্যয়বহুলের অজুহাত তুলে আরও সময় চাইছে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো। সীমানা পেরিয়ে গেলেও দ্রুত ভিটিএস স্থাপনে জোর দিচ্ছে সিভিল এভিয়েশন। এই সিদ্ধান্ত একদমই মানতে না চাইলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে তারা। নাইমা বীরের রিপোর্ট। 2022 সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বাংলাদেশ বিমানের দুটি উড়োজাহাজের ধাক্কা লাগে। কয়েকদিন পর ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ট্রলি ধাক্কা দেয় বিমানের আরেকটি উড়োজাহাজে। গেল বছরের নভেম্বরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি প্লেনের নোজ হুইল ক্ষতিগ্রস্ত হয়। তাতে সেদিনের ফ্লাইট বাতিল করে ভারতীয় ওই বিমান সংস্থা। এসব কারণে বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তায় ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম ভিটিএস বাধ্যতামূলক করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ঘন কুয়াশায় বিশ্বের যেসব বিমানবন্দরে রানওয়ের ভিজিবিলিটি রেঞ্জ RVR বা দৃশ্যমানতার মান 400 মিটারের নিচে নামে, সেখানে এটি বাধ্যতামূলক রয়েছে। বাংলাদেশের দৃশ্যমানতার অবস্থা খুবই খারাপ। কখনো কখনো তা 0 থেকে 50 মিটারে পর্যন্ত নেমে যায়। এই সব গাড়িগুলি যে মুভ করছে, এগুলো যদি আমার মনিটরিং না থাকে স্ক্রিনের মধ্যে, তাহলে আমার হয়তো কোনো কথাবার্তা বলতে হচ্ছে না। আমি পার্টিকুলার কোনো একটা ভেহিকেলে যখন আইডেন্টিফাই করছি সে একটা ডেঞ্জার জোনে আছে, আমি তখন তাকে ইন্ডিভিজুয়ালি কল দিতে পারছি। তাকে বলতে হচ্ছে তুমি এখান থেকে সরে যাও, তোমার সামনে একটা প্লেন আসছে। হয়তো বা টাওয়ার থেকে তখন কুয়াশার জন্য দেখতে পাচ্ছি না, বা রাত্রেবেলা কোনো কারণে সে লাইট জ্বালায় নাই, বা আমি তাকে টাওয়ার থেকে আইডেন্টিফাই করতে পারছি না। এই যে সেফটি হ্যাজার্ডগুলো এড়ানোর জন্য। তবে 15 জুনের মধ্যে ভিটিএস বসানোর বাধ্যবাধকতা থাকলেও এই নির্দেশনা মানেনি দেশি কোনো বিমান সংস্থা। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা চিঠি পেয়েছি সিভিল এভিয়েশনের, এটা নিয়ে কাজ চলতেছে বিমানে। আমরা শীঘ্রই কাজটা শেষ করলে সিভিল এভিয়েশনকে অবহিত করবে কাজ শেষ করে। এটা যেহেতু সেফটি সিকিউরিটি রিলেটেড, ডেফিনেটলি এটা পজিটিভ সাইডে আমি বলবো যে এটা করা উচিত। পুরো এয়ারপোর্টের সিকিউরিটির জন্য যদি ভিটিএসকে যদি অ্যাক্টিভেশন আনতে হয়, আমার আরও কিছু সময় দেওয়াটা দরকার আছে। আর 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে দেশে ফ্লাইট চালানো বিদেশি এয়ারলাইন্সের সংগঠন এয়ারলাইন অপারেটরস কমিটি। তবে বড় দুর্ঘটনা থেকে বাঁচতে দ্রুত ভিটিএস স্থাপনে অনুরোধ জানিয়েছে সিভিল এভিয়েশন। এটি না মানলে রানওয়ে এলাকায় অভিযুক্ত এয়ারলাইন্সের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারও দিয়েছে তারা। কারণ এটা না হলে আমরা পরে অ্যালাউ করবো না, কারণ এটা আমাদের সেফটি হ্যাজার্ড। আমার কালকে একটা আল্লাহ না করুক কোনো একটা এয়ারক্রাফটের সাথে একটা ভেহিকেলে কলিশন হলে এটা তো দুদিক দিয়ে লস। নাইমা বীর, স্টার নিউজ, ঢাকা। দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক সিদ্ধান্তে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। দুপুরে সচিবালয়ে তিনি জানান, আত্মমর্যাদায় বিসর্জন দিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্কে যাবে না ঢাকা। তবে তার আশা, বাংলাদেশের প্রতি আরও আন্তরিক হবে ভারত। ভারতের দিল্লি বিমানবন্দর সরকারি সফরে যোগ দিতে রোববার বিকেলে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। প্রায় 2 ঘন্টা বিমানবন্দরে তাকে বসিয়ে রাখেন ইমিগ্রেশন কর্মকর্তারা। এর প্রতিবাদে সফর বাতিল করে কলম্বো হয়ে দেশে ফেরেন তিনি। আপনারা খেয়াল করেছেন হয়তো আমাদের HPM। এর একদিন পর দিল্লির ঘটনা গণমাধ্যমের সামনে তুলে ধরলেন সচিবালয়। বলেন, সেখানে তার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি। আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। কারণ আমি যখন যাব এই তথ্য জানানো হয়েছিল। আমাকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা তারা সমাধান করা অথবা অবজেকশন আগে দেয়া, এরকম কিছু হলেই হয়তো হতো। কিন্তু না, যেটা ঘটলো সেই কারণেই আমাকে দেরি করানো হচ্ছে। আমাকে যেভাবে রাখা হয়েছে, বসানো হয়েছে, সেটা আমার কাছে সঠিক মনে হয়নি। এবং আমাদের হাই কমিশনারকে আমি দেখেছি, তিনি বিভিন্ন পর্যায়ে যথেষ্ট চেষ্টা করছেন। এমন না যে 2 ঘন্টা আমি এমনি বসে আছি, তারা চেষ্টা করছেন। আমাদের হাই কমিশনারও যখন চেষ্টা করছেন এবং এটা যখন সলভ হচ্ছিল না দেখলাম, তখন আমার মনে হলো ইটস বেটার টু রিটার্ন। এই ঘটনার পর বাংলাদেশের সরকারের প্রতি ভারত আরও আন্তরিক হবে আশা করে জাহিদুর রহমান বলেন, বাংলাদেশ তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়বে না। প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি, শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। আমি এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব 2 দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট,
এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। বাংলাদেশকে চাপে ফেলতে নয়, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বেই পুশিনের ঘটনা ঘটছে বলে মনে করেন ডাক্তার জাহিদুর রহমান। এটা যে বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে করা হচ্ছে আমি সেটা মনে করি না। নাঈম আবির, স্টার নিউজ, ঢাকা। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে হেনস্থার ঘটনা নজিরবিহীন বলছেন সাবেক কূটনীতিকরা। তাদের মতে প্রতিবেশী দেশের মাটিতে এমন অসৌজন্যমূলক আচরণ মোটেই বিচ্ছিন্ন ঘটনা নয়। ঘটনাটিকে ছোট করে না দেখে শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা IOR এর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে দিল্লিতে যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তবে তাকে দিল্লি বিমানবন্দরে বাধা দেয় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। এমন ঘটনাকে নজিরবিহীন বলছেন সাবেক এই কূটনীতিক। এয়ারপোর্টের অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক এবং অগ্রহণযোগ্য ঘটনাটি মাননীয় উপদেষ্টাকে নিয়ে। তো এগুলোর প্রভাব আসলে বাইল্যাটারাল রিলেশনশিপ, সেটা ওভারঅল দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেটির উপরে পড়ে। পুশিন সহ নানা ইস্যুতে আগ্রাসী ভূমিকায় রয়েছে ভারত। দিল্লিতে ডাক্তার জাহেদের ঘটনাও তারই অংশ। এমনটাই মনে করছেন কসোভোতে জাতিসংঘের সাবেক আঞ্চলিক প্রশাসক SM রাশেদ আহমেদ চৌধুরী। যত সম্পর্ক টানাপোড়ো হয়, কিন্তু একটা মন্ত্রীকে বসা রাখা এটা কিন্তু প্রথমবার আমার জানা মতে। তো এটা হচ্ছে যে একটা ডাইরেক্টলি আমাদেরকে থাপ্পড় মারা। ইন্ডিয়া কি এত ইমেচিউর হয়ে গেছে ডিপ্লোমেসিতে? ঘটনাটিকে ছোট করে না দেখে শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ দিচ্ছেন সাবেক কূটনীতিকরা। ভারতের এই ধরনের নেতিবাচক কাজগুলোর জন্যে আস্থার একটি সংকট তৈরি হয়েছে এবং এই সংকটটি গত পরশুদিনের যে ঘটনা মাননীয় উপদেষ্টাকে নিয়ে, এই আস্থার সংকটটি আরও বেড়ে যাচ্ছে। আমরা বলি ইংলিশে, হোয়াট ইজ মাইন্ড ইজ মাইন্ড, হোয়াট ইজ ইয়ার্স লেট আস নেগোশিয়েট। এটা মানে আমার এটা আমি রাখবো, আর তোমারটা যেটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। ওই সম্পর্ক আমাদের জনগণ প্রত্যাহার করেছে, এটা হবে না। তার একটা মানুষের খুবই ফার্ম জাতীয় স্বার্থ। কূটনীতিকরা বলছেন দিল্লি বিষয়টির সঠিক ব্যাখ্যা না দিলে দেশের মানুষের মনে ভারত বিদ্বেষ আরও বাড়বে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। সীমান্তের এপারে কাটছে দিন, অথচ বাড়ি ওপারে। কাগজে কলমে তারা ভারতীয় নাগরিক। আদালতও স্বীকৃতি দিয়েছে সেই পরিচয়ের। তারপরও দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়নি। 4 ভারতীয় নাগরিকের এখন একটাই প্রত্যাশা, যত দ্রুত সম্ভব ফিরে যাওয়া নিজ দেশে, নিজের মানুষের কাছে। দিন যায় মাস যায়, তবুও ফেরার পথ খুলছে না। পরিবারের সাথে দেখা নেই 1 বছরেরও বেশি সময়। দেশের মাটিতে ফেরার অপেক্ষার প্রতিটি দিন যেন তাদের কাছে এক একটি দীর্ঘ যন্ত্রণা। ঘটনার শুরু 2025 সালের জুনে। দিল্লির একটি ইটভাটায় কাজ করার সময় বাংলাদেশি সন্দেহে নারী ও শিশুসহ 6 ভারতীয় নাগরিককে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পরে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশিন করা হয় বলে অভিযোগ। নানা এলাকা ঘুরে তারা পৌঁছান চাঁপাইনবাবগঞ্জে, কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয় তাদের। এটা তো আমাদের দেশ না, আমরা অনেক দিন থেকে আছি এই দেশে, আমরা দেশে ফেরত যেতে চাই। কি খাবো, কি কিনবো? আমাদের না কাজ আছে না আছে, আমরা টাকা আছে না তো কিচ্ছু আছে, আমরা কি করবো এখানে থেকে? আমাদের দেশ হচ্ছে ভারত। আমরা এটাই চেয়েছি, অনুরোধ করছি সরকারকে কি আমাদেরকে আমাদের দেশ ফেরত নিতে চায়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 1 বছর পার হয়ে গেলেও এখনও দেশে ফেরা হয়নি 4 জনের। গত বছরের 26 সেপ্টেম্বর এক রিট আবেদনের পর কলকাতার হাইকোর্ট 4 সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। পরে ভারতের সুপ্রিম কোর্টও একই ধরনের নির্দেশনা দেয়। এরই মধ্যে অন্তঃসত্ত্বা নারী সোনালী বিবি এবং তার শিশু সন্তানকে ভারতে ফেরত নেওয়া হলেও সোনালীর স্বামীসহ বাকি 4 জন এখনও বাংলাদেশে অবস্থান করছেন। হয়ে যাবে করতে 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 আজকে 6 মাস প্লাস হয়ে গেছে। আমি তো এদের ভরণ পোষণও চালাচ্ছি, এদের সিকিউরিটি দেওয়ারও একটা ব্যাপার আছে। তারা তো বিদেশি নাগরিক, তাদের সিকিউরিটি আমি কি করে দিব? আইনজীবীরা বলছেন আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতার ঘাটতি রয়েছে, ফলে দীর্ঘ হচ্ছে তাদের দুর্ভোগ। এখন পুশব্যাক না করার 2টা কারণ হতে পারে। একটা হচ্ছে যে ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনী BSF যারা রয়েছেন তারা এই বিষয়ে আন্তরিকতার পরিচয় দিচ্ছেন না, ইভেন তাদের দেশের আইনই তারা আসলে ভায়োলেট করে চলছেন।
জেলা প্রশাসন বলছে বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। সরকারের পরবর্তী নির্দেশনা পেলেই তাদের প্রত্যাবাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চয়ই সবসময় চেষ্টা ছিল, যেহেতু তারা ভারতীয় নাগরিক, তাদেরকে ভারতে ফেরত পাঠানোর বিষয়টি সমাধানের জন্য এবং সরকারের ডিপ্লোম্যাটিক চ্যানেলেও যোগাযোগ করা হয়েছে, যার প্রেক্ষিতে 2 জন চলে গেছে। কেন ওই সময় 6 জন যান নাই? নিশ্চয়ই ডিপ্লোম্যাটিক চ্যানেলে হয়তো কোনো সমস্যা ছিল। বাংলাদেশে আটকে থাকা এই 4 ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। নেই খাবার পানি। রোদ বৃষ্টির মাঝে কুড়িগ্রাম সীমান্তের শূন্য রেখায় 3 দিন ধরে আটকা 9 জন। তাদের মধ্যে রয়েছে নারী ও শিশু। এছাড়া নতুন করে 2 জনকে পুষিনের চেষ্টা হয়েছে 2 সীমান্তে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখা। বিএসএফের পুশিন চেষ্টার পর এভাবেই 3 দিন ধরে আটকে আছেন নারী শিশুসহ 9 জন। নেই খাবার পানি। রোদ বৃষ্টির মাঝে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। বাচ্চা এদিক সেদিক যাইতে পারছে না, বাচ্চা একটু চলাফেরা করতে পারছে না। শুধু বাচ্চা না, মহিলাও এদিক সেদিক যাচ্ছে না। তাদের লজ্জা স্থানের তো একটা হেফাজত দরকার। 10টার পরে আমরা দেখলাম আকাশে অনেক বজ্রমেঘ, সেই সঙ্গে বজ্রবৃষ্টি হয়েছিল গতকাল রাত্রে। শিশুটা সারা রাত প্রায় কান্নাকাটি করেছিল, আমরা লক্ষ্য করেছিলাম। এবং বৃষ্টির সময় আমরা আমাদের নিজের ত্রিপাল এবং ছাতা ছিল, যতটুকু সামর্থ্য ছিল আমরা তাদেরকে দিয়ে নিরাপদে রাখার চেষ্টা করেছিলাম। 9 জনের মধ্যে গয়টাপাড়া এলাকায় আছেন 6 জন, আর বন্ধুরচরে আটকা আছেন 3 জন। বিজিবি ও বিএসএফ এর দফায় দফায় বৈঠকেও হয়নি কোনো সমাধান। ওরা কিভাবে আছে, অনেক কষ্ট দুঃখ যন্ত্রণায় আছে। আমারও তো ছোট বাচ্চা আছে, আমাদেরও তো মুন্ডা প্রাণা অনেক কাঁদতে আছে। ভারতের বিএসএফেরা গুলির ভয় দেখায়, সমস্যা দেখায়। এর মাঝে জামালপুর ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 2 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছে। বাধা দিয়েছে বিজিবি, সাথে গ্রামবাসীও। সীমান্ত অতিক্রম করবেন না। গত 2 সপ্তাহে 6 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে। তারপর থেকে সতর্ক অবস্থানে বিজিবি। জয়পুরহাট সহ অন্য জেলাগুলোর সীমান্তে সতর্ক অবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশ। বাড়ানো হয়েছে টহল। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরাতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা করেছে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি উইং। দুদক জানিয়েছে প্রত্যর্পণ সংক্রান্ত প্রয়োজনীয় সব নথি আরবি এবং ইংরেজি 2 ভাষায় প্রস্তুত করা হয়েছে। আবেদনটি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরবর্তী প্রক্রিয়া শেষে তা সংযুক্ত আমিরাতে পাঠানো হবে। এক্সট্রাডিশন প্রপোজাল মানে প্রত্যাপন্ন যে পত্র সেটা পাঠানো হয়েছে। এটা পুলিশ সদর দপ্তর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র হয়ে কূটনৈতিক চ্যানেলে আরও আমিরাতে যাবে। দর্শক, আমাদের সকালে অনেকেরই অভ্যাস থাকে পত্রপত্রিকা পড়ার, আর সকালে সেই অভ্যাসটা এবং সবার যে চেষ্টা পত্রপত্রিকার আয়োজন সেটা সহজ করে দেওয়ার জন্য গুড মর্নিং বাংলাদেশে আমাদের একটি আয়োজন থাকে পত্রপত্রিকার খবর জানানোর। আর সেই পত্রপত্রিকার খবর জানাতে আরেকটি স্টুডিওতে যুক্ত আছেন আমাদের সহকর্মী রিশান মাহমুদ। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে জানিয়ে দেব আজকের পত্রিকার প্রধান কি শিরোনাম আছে। অনেকেরই হয়তোবা অভ্যাস আছে সকালে পত্রিকার পাতায় চোখ না বুলোলে সকালটাই শুরু হয় না। তাদের সকাল শুরু করুন আজকের এই প্রধান শিরোনাম জেনে। আমরা প্রথমে একটু যদি প্রথম আলোর দিকে চোখ রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আলো শিরোনাম করেছে বাবা ছেলের বিচার করতে পুলিশের ওপর হামলা, ভাঙচুর এবং আগুন। লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার। গতকাল কিন্তু একটি আলোচিত বিষয় ছিল যে 7 বছরের যে শিশু, তার বস্তাবন্দি মরদেহ ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত বাড়ি, সেই বাড়িতে কিন্তু অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু আগুন দিয়েছে। এটি কিন্তু একটি আলোচিত ঘটনা ছিল, সেটি কিন্তু স্থান পেয়েছে প্রথম আলোর প্রথম পাতায়। আর একটি বিষয় আমরা হেডলাইনে আমরা দেখতে পাচ্ছি, আলোচনায় না এলেই থেমে যায় তদন্ত। অর্থাৎ কোনো বিষয়ে, এটা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই কাজ করে বাংলাদেশে, যে কোনো ঘটনা বা কোনো বিষয়ে, কোনো অপরাধ যদি ভাইরাল না হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দিয়ে যদি প্রতিক্রিয়া না তৈরি হয়, তাহলে সেই ঘটনার তদন্ত আসলে তেমন অগ্রগতি পায় না। সেটি নিয়ে প্রথম আলো একটি রিপোর্ট করেছে যে আলোচনায় না এলেই তদন্ত থেমে যায়। ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে সেটি কিন্তু তারা লিখেছে। ডিএনএ পরীক্ষা, মেডিকেল প্রতিবেদন এবং ফরেনসিক
প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতার কারণে কিন্তু এই তদন্ত নির্ধারিত সময়ের মধ্যে আসলে শেষ হয় না। বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে সেটি তদন্ত কমিটি ম্যান্ডেটরিভাবে গঠন করা হয় এবং ওই তদন্ত কমিটি আসলে তদন্ত কাজ চালাতে থাকে এবং অনেক তদন্ত কমিটি এখনও কাজ করছেই, কিন্তু তদন্ত শেষ হয়নি। সে বিষয়টিকে একটু প্রাধান্য দেওয়া হয়েছে এই শিরোনামে এবং 3 মাসে সারা দেশে 5,448 মামলা হয়েছে। তারপরে একই সময়ে ঢাকায় মামলা হয়েছে প্রায় 413টি। ঢাকায় 413 মামলার মধ্যে 65টির অভিযোগপত্র আছে এবং 10 মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যদি একটু এটার পরিসংখ্যান বিশ্লেষণ করতে যাই যে সারা দেশে মামলা হয়েছে 3 মাসে 5,448টি এবং মামলার চূড়ান্ত প্রতিবেদন কিন্তু মাত্র 10টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে। অর্থাৎ প্রায় ঢাকায় মোট মামলা সংখ্যা ছিল 3 মাসে 413টি, তার মধ্যে 10টার যদি চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয় মানে 403টি মামলার প্রতিবেদন এখনও জমা দেওয়া হয়নি এবং সেটি বলছে যে আলোচনায় না আসলেই কিন্তু থেমে যায়। এই কারণে প্রত্যেকটি অপরাধ বা প্রতিটি ঘটনা নিয়ে আলোচনা থাকা প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি রোনালদোর একমাত্র অতৃপ্তি ঘোচানোর মিশন ফুটবল নিয়ে কিন্তু তাদের একটা ফিচার রয়েছে, শিরোনাম করেছে এমবাপ্পের রেকর্ড নিয়ে রোনালদোর জন্য শুভকামনা জানিয়েছে প্রথম আলো। এরপরে আমরা যদি আরেকটু চোখ রাখি, ইসলামী ব্যাংকের অলস পরীক্ষা ব্যাংকটির নয়, দুঃখিত, ইসলামী ব্যাংকের আসল পরীক্ষা ব্যাংকটির নয়, রাষ্ট্রের। আমরা দেখতে পেরেছি যে ইসলামী ব্যাংক নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা ছিল। গ্রাহক ফোরাম যারা আছে তারা কিন্তু প্রতিদিনই প্রতিবাদ করেছে অপসারণের জন্য, সেটি কিন্তু হয়েছে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে একটা মোটা অঙ্কের কিন্তু ঋণও পেয়েছে তাদের যে তারল্য সংকট আছে সেই তারল্য সংকট মোকাবেলার জন্য। এবং ইসলামী ব্যাংকের গ্রাহকরা অনেকেই ভোগান্তির মধ্যে পড়েছিলেন। হয়তো বাংলাদেশ ব্যাংকের দেয়া এই অর্থ ইসলামী ব্যাংকের যে তারল্য সংকট আছে সেই সংকট কাটাতে সহযোগিতা করবে। সরকারি প্রাথমিকে পরীক্ষা ফি নয়, আসছে নতুন সিদ্ধান্ত। অর্থাৎ সরকারি যেই প্রাথমিক বিদ্যালয়ে 3য় থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার জন্য যে আলাদা ফি নেওয়ার সিদ্ধান্ত সেটি থেকে সরে আসছে কিন্তু সরকার, সেটি নিয়ে তারা একটি শিরোনাম করেছে এবং আজকের খেলা কিন্তু তারা এখানে উল্লেখ করেছে যে আর্জেন্টিনা এবং আলজেরিয়া যে ম্যাচ সেটি কিন্তু শুরু হয়ে গেছে সকাল 7টায় এবং আজকে আরও কিছু ম্যাচ রয়েছে সেটিও কিন্তু তারা জানিয়েছে। আমরা যদি আরও কিছু পত্রিকার দিকে একটু চোখ রাখি, সমকালের দিকে যদি চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি সমকালের একটি শিরোনাম, ব্যাংকে সমস্যাগ্রস্ত ঋণ বেড়ে 11 লাখ কোটি টাকা। এই 11 লাখ কোটি টাকা নিয়ে তারা কিন্তু একটি শিরোনাম করেছে যে ব্যাংকে কিন্তু যেই 1 বছরে দুর্দশাগ্রস্ত ঋণ বেড়েছে 3,31,000 কোটি টাকা এবং 2024 সালে দুর্দশাগ্রস্ত ঋণ ছিল 7,56,553 কোটি টাকা। 2023 সালে ছিল সেটি 4,97,003 কোটি টাকা। এই বিষয়টি কিন্তু তারা একটু প্রাধান্য দিয়েছে এবং পরবর্তীতে দিল্লি থেকে ফিরে যে আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আছেন ডক্টর জাহিদুর রহমান, সে বিষয়টিও তারা শিরোনামে স্থান দিয়েছে এবং সে বিষয়টি নিয়ে কিন্তু কূটনৈতিক যারা আছেন তারা কিন্তু আলোচনা সমালোচনা করেছেন যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টাকে দিল্লি যাবার পরেও এরকম হেনস্থার শিকার হতে হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সে এই বিষয়টিকে একেবারে হালকাভাবে না নিয়ে বাংলাদেশের একটা শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন বলে কিন্তু কূটনৈতিকরা বলেছেন এবং জাহিদুর রহমান গতকাল কিন্তু সংবাদ সম্মেলনে তিনি নিজেও বলেছেন যে অবশ্যই কোনো নিজেদের আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে কোনো অন্য কোনো দেশের সাথে সম্পর্ক নয়, অবশ্যই বাংলাদেশে একটা শক্ত অবস্থান থাকতে হবে। পর্তুগালের সামনে সিঁদুরে মেঘ কাঙ্গ এবং এমবাপ্পের জোড়া গোলে ফ্রান্সের জয় সেটিও কিন্তু স্থান পেয়েছে। আরেকটি ছবি যদি আপনাদেরকে দেখাতে চাই, এই ছবিটি গতকাল আমার মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যারা পত্রপত্রিকা পড়েন তারা কিন্তু এটি দেখতে পেয়েছেন যে রাজধানীর আদাবরে গতকাল মঙ্গলবার ছিনতাইকারীদের ধরতে গিয়ে হামলার মুখে পড়ার কথা জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশ গুলি ছড়ে 4 জনকে কিন্তু আটক করা হয়। এই যে মোহাম্মদপুর নামটা শোনার পরেই কিন্তু অনেক সাধারণ নাগরিকের মাঝে আতঙ্ক কাজ করে। মোহাম্মদপুরের বাসিন্দা যারা আছেন বা স্থানীয় অস্থায়ীভাবে যারা বসবাস করেন তাদের আসলে সাবধানতা অবলম্বন করার কোনো বিকল্প নেই। এভাবে করে কিন্তু মোহাম্মদপুরে একটা আতঙ্কের জায়গা তৈরি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু পুলিশের উপর হামলা করা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী যখন ধরতে যাচ্ছে তাদের উপর হামলা করা হচ্ছে। এটি আসলেই অ্যালার্মিং এবং অবশ্যই এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
এবং নিরাপত্তা আরও নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আমরা আরেকটি পত্রিকার দিকে একটু চোখ রাখতে চাই, যুগান্তর আজকে শিরোনাম করেছে সেই একই শিরোনাম একটু আগে আমরা সমকালে দেখছিলাম যে ব্যাংক সংক্রান্ত একটি শিরোনাম তারা করেছে যে লুটপাট লুকাতে ভয়ঙ্কর জালিয়াতি, এনআরবিসি ব্যাংক মুছে ফেলেছে 11 লাখ তথ্য। অর্থাৎ এই যে তথ্য মুছে ফেলা হচ্ছে, এই তথ্য কিন্তু মুছে ফেলে শুধুমাত্র বাংলাদেশের ক্ষতি না, আমাদের পুরো ইকোনমিকে কিন্তু একেবারে হুমকির মুখে ফেলছে। যে 11 লাখ আর্থিক লেনদেনের তথ্য যখন মুছে ফেলা হচ্ছে, এনআরবিসি ব্যাংক মুছে ফেলেছে, সেটি কিন্তু ভয়ঙ্কর রকমের একটা জালিয়াতি অবশ্যই এখানে আছে। কেন এই তথ্যগুলা মুছে ফেলা হলো, অবশ্যই সেটি জানার অধিকার সবারই আছে, জানার অধিকার রাখে, সেটি নিয়ে তারা রিপোর্ট করেছে এবং লিখেছে যে খেলাপি ঋণ 35%, প্রভিশন ঘাটতি প্রায় 2603 কোটি টাকা এবং তারা কেওয়াইসি ছাড়াই 12,000 গ্রাহক, স্বার্থ সংশ্লিষ্ট ঋণ প্রায় 217 কোটি টাকা। শেয়ার বাজারে বিতর্কিত বিনিয়োগ, কাজ দিয়েছে ভুয়া ঠিকাদারকে, অর্থাৎ কাজ দেওয়ার ক্ষেত্রেও তারা ভুয়া ঠিকাদারকে কাজ দিয়েছে এবং 2024 সালের 5 অগস্টের পর থামেনি অনিয়ম। সেটি কিন্তু আসলেই অ্যালার্মিং এবং এরকমভাবে যদি আর্থিক লেনদেনে তথ্য আমরা মুছে ফেলি সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আর আমরা আমাদের যেই আর্থিক অসচ্ছলতা আছে বা আর্থিক অগ্রগতি আসলে পিছিয়ে যাবে। আমরা আরেকটি পত্রিকার দিকে একটু চোখ রাখতে চাই যে আমার দেশ পত্রিকায় একটি শিরোনাম করা হয়েছে, ভাইরাল হওয়ার নেশায় বাড়ছে সড়ক দুর্ঘটনা। আমরা প্রায়ই দেখি যে আমাদের অনেক ড্রাইভার থেকে শুরু করে বাইক রাইডার থেকে শুরু করে অনেকেই আছেন যারা হচ্ছে কে কত গতিতে বাইক চালাতে পারে বা বাস চালাতে পারে সেটির ভিডিও করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং ব্যাপকভাবে নিজেদেরকে জনপ্রিয় করে তোলার বা ভাইরাল হবার যেই নেশা সেটি কিন্তু সড়ক দুর্ঘটনা বাড়াচ্ছে, সেইটিই কিন্তু তাদের এই শিরোনামে চলে এসেছে। সব মিলিয়ে আমরা যদি আজকের পত্রিকাগুলোর বিশ্লেষণ করি যে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে মোহাম্মদপুরের ঘটনা, কালকে লালমনিরহাটের ঘটনা, আজকে আর্জেন্টিনার খেলা, তো সব মিলিয়ে আজকের পত্রিকার যে শিরোনামগুলো ছিল প্রধান সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমি রিশান মাহমুদ। এ পর্যায়ে আমরা মূল স্টুডিওতে ফিরে যেতে চাই সহকর্মী ইমনের কাছে। রিশান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পত্রিকা বেশ ভালোভাবে বিশ্লেষণ করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছিলেন। বিভিন্ন ঘটনা প্রবাহ উঠে এসেছে, তার মধ্যে আমরা আজকে গুড মর্নিং বাংলাদেশে যে শিরোনামগুলো জানিয়ে দিয়েছিলাম, ঘুরে ফিরে সেই শিরোনামগুলোই কিন্তু বিভিন্ন পত্রিকার পাতায় স্থান পেয়েছে। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলার রায় বুধবার। যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ঠিক করেছেন আদালত। মামলার একমাত্র আসামি মনির হোসেন, এতে মোট 18 জনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে। বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলায় মঙ্গলবার আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। নিজ নিজ পক্ষে বক্তব্য তুলে ধরেন বাদী ও আসামি পক্ষের আইনজীবী। পরে বুধবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন বিচারক। গেল বুধবার থেকে শুরু হয় মামলার সাক্ষ্য গ্রহণ। 3 কার্যদিবসে সাক্ষ্য দেন 18 জন। চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চলছে বিচারিক কার্যক্রম। রায়ে ন্যায় বিচারের প্রত্যাশা বাদীপক্ষের আইনজীবীর। 18 জন সাক্ষীকে রাষ্ট্রপক্ষ উপস্থাপন করা হয়েছে এবং গতকাল 342 ধারা পরীক্ষার জন্য ছিল। রাষ্ট্রপক্ষে আমরা 18 জন সাক্ষীকে সন্দেহাতীতভাবে আমার অভিযোগের সমর্থনে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং রাষ্ট্রপক্ষ আমরা আসামির সর্বোচ্চ সাজা দাবি করেছি। মামলার একমাত্র আসামি 32 বছর বয়সী মনির হোসেন, পেশায় ডেকোরেটর দোকান কর্মচারী। গত 9 জুন তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় বিচার কাজ। 22 ধারা জবানবন্দিতে বলছে আসামি আমাকে ব্যথা দিয়েছে, পরবর্তীতে আমি আসামিকে দেখাই দিই, কিন্তু যাদেরকে দেখাই দিই ওরা বলছে যে আমি ওই সময় ছিলাম না, আমি দোকানে যাচ্ছিলাম, দোকানে যাওয়ার সময় আমাকে আসামি দেখা দেওয়া, তো আমি এই ঘটনা করছি। এইটা চট্টগ্রামে ধর্ষণ মামলায় অল্প সময়ের মধ্যে এটি হতে যাচ্ছে প্রথম রায়। ন্যায় বিচারের আশা মানবাধিকার কর্মীদের। ধর্ষণ কোনো অবস্থাতেই কাম্য না। ধর্ষণ একটা নিকৃষ্ট ঘটনা। এই ধারাবাহিকতা বাংলাদেশে চলতে দেওয়া যায় না। আমরা চাই 1 সপ্তাহের মধ্যে এগুলিকে নরপিশাচকে বিচার করে
ফাঁসি দেওয়া হোক। ফৌজদারি বিচার ব্যবস্থায় এই যে নিম্ন আদালত একটা নজির স্থাপনা তৈরি হবে এবং ভিকটিম এবং যে পরিবার আছে তারাও একটা আদালতের প্রতি আশ্বাস পাবে যে দ্রুত আদালত থেকে নিয়ে বিচার পাচ্ছে। এটা অবশ্যই নিঃসন্দেহে একটা যুগান্তকারী রায় হবে বলে আমি মনে করি। আমরা আশাবাদী যে চাইলে যে দ্রুত বিচার রাষ্ট্রপক্ষ শেষ করতে পারে, এটা তার প্রমাণ। এই সেনসিটিভ মামলাগুলো, বিশেষ করে শিশু ধর্ষণ মামলা, শিশু হত্যা মামলাগুলো খুব দ্রুত করতে পারে চাইলে, এটা প্রমাণ হলো এই মামলার দ্বারা। আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের মামলাগুলো এখনও যেগুলো পড়ে আছে এগুলো যাতে দ্রুত শেষ করা যায়। এর আগে গত 21 মে বাকলিয়ায় 4 বছর বয়সী শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার 13 দিন পর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিশেষ বেঞ্চ আদেশ দেন। মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত হলে মামলাটি শুনানির জন্য বিশেষ বেঞ্চের কার্যতালিকায় আনা হয়। এর আগে রোববার আসামিদের জেল আপিল শুনানির গ্রহণ করেন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ঢাকার যানজট কমাতে এবার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর 4টি আন্তজেলা বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পরিকল্পনা বাস্তবায়নে তৎপর 2 সিটি কর্পোরেশন। ঢাকা এক শহর যার প্রতিটি সকাল শুরু হয় যানজটের সঙ্গে লড়াই করে। কর্মস্থলে পৌঁছতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ধীরগতির যানবাহন আর ক্লান্ত নগর জীবন যেন রাজধানীর নিত্যসঙ্গী। দীর্ঘস্থায়ী এই সংকটের অন্যতম প্রধান কারণ শহরের ভেতরে গড়ে ওঠা আন্তজেলা বাস টার্মিনালগুলো। গুলিস্তানের ফুলবাড়িয়া, সায়দাবাদ, গাবতলী কিংবা মহাখালী এসব বাস টার্মিনালের কারণে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বাস প্রবেশ করছে রাজধানীর কেন্দ্রে। যাত্রী ওঠানামা, সড়কে বাসের দীর্ঘ সারি আর টার্মিনাল কেন্দ্রিক বিশৃঙ্খলায় বাড়ছে যানজট, ভোগান্তি। বছরের পর বছর আলোচনার পর এবার সেই চিত্র বদলাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর 4টি প্রধান আন্তজেলা বাস টার্মিনাল শহরের বাইরে সরিয়ে নেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। দ্রুত এই কার্যক্রমগুলো পরিবহন ফেডারেশন আছেন এবং বিআরটি এর চেয়ারম্যান সহ তারা উদ্যোগ গ্রহণ করে সেই কাজগুলো করবে। সিটি কর্পোরেশন তাদেরকে সহযোগিতা করবে। নতুন পরিকল্পনায় ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্থানান্তরিত হবে কেরানীগঞ্জে, সায়দাবাদ যাবে কাঁচপুরে, গাবতলী সরবে হেমায়েতপুরে। মহাখালী বাস টার্মিনালগুলোর বাসগুলো পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে। বাস স্ট্যান্ড থাকবে। বাস স্ট্যান্ড যাতে ডিপোতে পরিণত না হয় সেইভাবে করা একটা নির্দেশনা দিয়েছেন। সেই করা নির্দেশনার মধ্যে আমাদের মহাখালী বাস টার্মিনাল আপাতত পূর্বাচলের একটা জায়গা নির্ধারণ করার জন্য অলরেডি মনে আজকে থেকে কাজ শুরু হয়ে যাবে, সেখানে বাসগুলো থাকবে। স্থানান্তরের আগে নতুন বাস টার্মিনালগুলোতে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা বলেছে কর্তৃপক্ষ। যানজট কমানোর পাশাপাশি যাত্রীদের জন্য আধুনিক ও সুবিধাজনক পরিবহন অবকাঠামো গড়ে তুলতে চায় সরকার। সায়দাবাদের ওটা আমাদেরকে 3 মাস সময় উনি বেঁধে দিয়েছে। এটা বাসের প্যাসেঞ্জার যারা আসবে, যারা ড্রাইভার, আনুষঙ্গিক যারা থাকবে, তাদের তো এখানে একটা সুযোগ সুবিধা দিতে হবে। মিনিমাম একটা সুযোগ সুবিধা, তাদের বসার জায়গা, তাদের টয়লেট ফ্যাসিলিটিস, বিভিন্ন সুযোগ সুবিধাগুলো, সেগুলো আমরা যত দ্রুত সম্ভব সেগুলো নিশ্চিত করতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কয়েক দফা এই 4 টার্মিনাল সরানোর কথা বলা হলেও বাস্তবে হয়নি কিছুই। আর তাই এবার অন্তত পরিকল্পনা নয়, সত্যিকার অর্থেই এর বাস্তবায়ন চায় রাজধানীবাসী। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর মগবাজারে 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ভুল নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় তিনি আরও জানান, হাসপাতালটির শুধু মগবাজার শাখার লাইসেন্স বাতিল হয়েছে, অন্য শাখা চলতে বাধা নেই। সোমবার রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমরা যে শোকজটা করেছিলাম ওইখানে নাম্বারটা ইনঅ্যাডভার্টেন্টলি একটা ক্লারিক্যাল মিস্টেক, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন দ্য আই অফ ল।
আমরা যেটা লাইসেন্স বাতিল করেছি সেখানে নাম্বার দেওয়ার দরকার পড়ে না, আমরা বলছি হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি। এক্স্যাক্টলি ওয়ার্ডটা আছে এই সেন্টেন্স, কারণ আদালত জানে কি নির্মমভাবে মানে 6টা শিশু কি নির্মম পরিস্থিতিতে তারা মারা গিয়েছে। ইট ওয়াজ এ ভেরি সেন্সিটিভ ইস্যু, আদালত জানে। আমার বিশ্বাস এই বেনিফিট আদালত ওনাদেরকে দিবেন না, কারণ একটা ফৌজদারি মামলা হয়েছে ওনাদের বিরুদ্ধে ডিসিসির পক্ষ থেকে। নোয়াখালী জেনারেল হাসপাতালে ঝটিকা সফরে গিয়ে তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী। নানা অব্যবস্থাপনার কারণে তত্ত্বাবধায়ককে প্রত্যাহার করেন তিনি। তারপরই বহিরাগতরা মন্ত্রীকে ঘিরে শুরু করে বিক্ষোভ মিছিল। বহিরাগতদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক সফরে যান সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ঘুরে দেখেন হাসপাতালের ওয়ার্ড থেকে রান্নাঘর। ধরা পড়ে স্বাস্থ্যসেবায় নানা অনিয়ম, অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা হাত দিই সেখানে একটা সাংঘাতিক খারাপ অবস্থা। 1 মাসে মাত্র 3.5 মাস হয়েছে আমরা সব করছি। এই 3.5 মাসে তো সব শেষ করা সম্ভব না, তো ওইটাকে আমরা এক্সপিডাইট করার জন্য নির্দেশনা দিয়েছি। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিনকে প্রত্যাহারের নির্দেশ দেন মন্ত্রী। তারপরই ছড়ায় উত্তেজনা। স্বাস্থ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ মিছিল করেন বহিরাগতরা। আজকে যে অব্যবস্থাপনাগুলি দেখলাম এর দায় তত্ত্বাবধায়ক এড়াতে পারে না। আপনারা জানেন এর মধ্যে তত্ত্বাবধায়ককে আমরা উদ্যোগ করে দেব এবং নোয়াখালী সিভিল সার্জনকে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ না দেওয়া পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন। পরে নিরাপদেই সেখান থেকে সরে আসেন স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, দিনের শুরুতে যদি আমরা জেনে নেই আজকের আবহাওয়াটা সারাদিন কেমন থাকবে এবং এই মুহূর্তে ট্রাফিকের অবস্থা কেমন, কোন দিকে জ্যাম বেশি কোন দিকে জ্যাম কম, তাহলে আমাদের সারাদিনের পরিকল্পনাটা বেশ গোছানো হয় এবং দিনের শুরুটাও বেশ ভালো হয়। সেই খবরাখবর জানাতে আরেকটি স্টুডিওতে যুক্ত আছেন আমাদের সহকর্মী রিশান মাহমুদ। এবং আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে সারাদিনের আবহাওয়া কেমন থাকবে এবং আজ আপনারা যে গন্তব্যে এখন রওনা হবেন ঘড়ির কাঁটায় সকাল 8টা, কোন পথটি আপনি ব্যবহার করলে ঠিক সময় মতো আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। প্রথমেই জানাতে চাই আজকের আবহাওয়ার অবস্থা কেমন। আমরা যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের যেই তথ্য সেটি যদি বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে সবচেয়ে দূষিত শহর হচ্ছে চিলি এবং 2 নম্বরে অবস্থান করছে হচ্ছে উগান্ডা, 3 নম্বরে জাকার্তা, এভাবে কিন্তু 5 নম্বরে পাকিস্তান রয়েছে এবং ঢাকার অবস্থান কিন্তু আমরা আজকে টপ 10-এর মধ্যে খুঁজে পাচ্ছি না, অর্থাৎ 15-র মধ্যে ঢাকার অবস্থান এই 16তমতে আমরা দেখতে পাচ্ছি দিল্লিকে। সো আমরা বলতে পারি যে আজকের ঢাকার আবহাওয়া আসলে মোটামুটি ভালোই বলা যেতে পারে, তার কারণ আজকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের যে তালিকা সেই তালিকা টপ 10-এর মধ্যে ঢাকা আসলে নেই। সেক্ষেত্রে তারপরেও বাড়তি সতর্কতা আসলে সবার প্রয়োজন। আপনি যদি মাস্ক ব্যবহার করেন, নিজেকে স্বাস্থ্যসম্মত রাখতে চান এবং সুস্থ রাখতে চান, তাহলে কিন্তু আপনার সচেতনতাই পারে এরকম আবহাওয়ায় আপনাকে খুব প্রতিরোধ করে দূষণমুক্ত রাখতে। এরপরে আমরা একটু জানতে চাই ঘড়ির কাঁটায় এখন 8টা 2 মিনিট। এখন যারা গন্তব্যের উদ্দেশ্যে বেরোচ্ছেন, অফিসে যাচ্ছেন বা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, তারা কোন পথটি ব্যবহার করলে আপনি হয়তো বা আপনার গন্তব্যে সময় মতো পৌঁছতে পারবেন। আমরা একটু চোখ রাখি ঢাকার এন্ট্রি পয়েন্টগুলো থেকে, আমরা একটু চোখ রাখার চেষ্টা করি যে কি অবস্থা। আমরা যদি একটু যাত্রাবাড়ির দিকে চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি যে যাত্রাবাড়িতে কিন্তু ব্যাপক একটা যানজট দেখা যাচ্ছে। যারা ধোলাইপাড় থেকে ঢাকায় এন্ট্রি নেবেন বা যারা নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এন্ট্রি নেবেন তাদেরকে কিন্তু একটা যানজট আসলে পোহাতে হবে। যাত্রাবাড়ির পরে যদি আমরা একটু চোখ রাখি যে সায়দাবাদ বাস টার্মিনাল, যেটি কিন্তু যানজট আসলে থাকাটা খুবই স্বাভাবিক। বাস টার্মিনাল আমরা রোজ গার্ডেনের দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ব্যাপক একটা যানজট রয়েছে। এবং সুখকর খবর হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ঢাকা শহরের মধ্যে যে আন্তজেলা বাস টার্মিনালগুলো রয়েছে সেগুলি কিন্তু সরানোর জন্য সরকার একটা নির্দেশনা দিয়েছেন এবং গতকাল কিন্তু সড়ক মন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন যে এটি অবশ্যই স্থানান্তরিত করা হবে, কিন্তু সেটি এখনই না, ধীরে ধীরে সেটি স্থানান্তরিত করা হবে। এবং এই 4টা আন্তজেলা বাস টার্মিনাল যদি ঢাকা শহর থেকে সরে যায় সেক্ষেত্রে কিন্তু যানজটটা কমে আসবেই বলে ধারণা করা হচ্ছে। এরপরে আমরা যদি একটু চোখ রাখি মতিঝিলের দিকে, মতিঝিল কাপ্তান বাজার, অর্থাৎ আমরা গুলিস্তান কমপ্লেক্সের এখানে কিন্তু ব্যাপক একটা যানজট দেখতে পাচ্ছি। আপনারা জানেন গুলিস্তান হচ্ছে
পদ্মা সেতু হবার পরে একটা এমন হাব তৈরি হয়েছে যে এই 21 জেলার মানুষের ম্যাক্সিমাম মানুষের গন্তব্য কিন্তু গুলিস্তান এবং গুলিস্তান থেকে ঢাকার বাইরে যাওয়ার যে গন্তব্য সেটি কিন্তু আমরা দেখতে পাই। আপনারা যারা গুলিস্তানের এই পথটি ব্যবহার করবেন, অবশ্যই আপনারা যদি আপনাদের গন্তব্যে সময় মতো পৌঁছতে চান, বিকল্প পথ ব্যবহার করে আপনি কিন্তু আপনার গন্তব্যে পৌঁছতে পারেন। এরপর আমরা যদি একটু চোখ রাখি যে সচিবালয়ের দিকে, সচিবালয়ের এখানে কিন্তু বাইতুল মোকাররম মসজিদ, সচিবালয়ের সামনে এখানে কিন্তু একটা যানজট দেখা যাচ্ছে। যদিও মেট্রো রেল হবার কারণে কিন্তু এখন যানজটটা অনেকাংশেই মতিঝিল অফিস পাড়ায় যে যানজট চিরাচরিত থাকে সেটি কিন্তু কমে এসেছে। অবশ্যই মেট্রো রেল এই শহরের জন্য আশীর্বাদ। এরপরে আমরা যদি একটু চোখ রাখি শিল্পকলা একাডেমির সামনে, অর্থাৎ যে প্রেস ক্লাব মোড়ে, সেখানে কিন্তু তীব্র যানজট রয়েছে। তার থেকেও বেশি যানজট রয়েছে কাকরাইল মোড়ে। কাকরাইল মোড় যারা ব্যবহার করবেন তারা বিকল্প পথ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব কম সময়। আমরা একটু যানজট দেখতে পাচ্ছি। আসলে এটা যানজট বলাটা কতটুকু পজিটিভ, ঢাকা টিএসসিতে আজ যেহেতু আর্জেন্টিনা আলজেরিয়ার ম্যাচ চলছে, সেখানে সবাই মিলে ম্যাচ উপভোগ করছেন, সেখানে কিন্তু একটা যানজট রয়েছে। যারা টিএসসির রাস্তাটা ব্যবহার করার জন্য পরিকল্পনা করেছেন তারা বিকল্প কোনো পথ ব্যবহার করলে আপনি সময় মতো আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। এরপরে আমরা একটু শাহবাগ আসলে দেখতে পাচ্ছি যেই রাস্তাগুলো এলিফ্যান্ট রোড থেকে শাহবাগের দিকে, যেই রাস্তা বাটা সিগন্যাল থেকে শুরু করে একেবারে শাহবাগ আজিজ সুপার মার্কেট, এখানে কিন্তু একটা বড় যানজট দেখা যাচ্ছে। এটিরও বিকল্প পথ আপনি ব্যবহার করতে পারেন। আবার ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগের দিকে আসতে সেখানেও কিন্তু একটু যানজট রয়েছে। আবার শাহবাগ থেকে বাংলা মোটর যাবার ক্ষেত্রে এখানে কিন্তু একটা বড় যানজট আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলা মোটর থেকে ইন্টারকন্টিনেন্টালের মোড়ে আসতেও কিন্তু যানজট রয়েছে। বাংলা মোটরে কিন্তু যানজট রয়েছে, যেটি আসলে কারণ বাজার থেকে বাংলা মোটরের দিকে আসতে যানজট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা মগবাজার থেকে বাংলা মোটরের দিকে আসবেন সেখানেও কিন্তু যানজট রয়েছে। কাউরান বাজার মোড়ে কিন্তু চতুর্মুখী যানজট রয়েছে, একেবারে চতুর্দিক থেকে যানজট কাউরান বাজার মোড়ে। শুধু পান্থপথের দিকে যারা যাবেন বাংলা মোটর থেকে তারা একটু হয়তো বা স্বস্তিতে যেতে পারেন, তার বাদে কিন্তু চারদিক থেকে আমরা যানজট দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ফার্মগেট থেকে যে রাস্তাটি কারণ বাজারে মিলিত হয়েছে এখানেও যানজট রয়েছে। বসুন্ধরা সিটির সামনে থেকে কারণ বাজার মোড় এখানেও কিন্তু যানজট রয়েছে, এবং পেট্রো বাংলার সামনে থেকে একেবারে হাতিরঝিল মোড় পর্যন্ত বেশ যানজট আমরা দেখতে পাচ্ছি, এবং পান্থপথ মোড়েও কিন্তু যানজট রয়েছে। ফার্মগেট এরিয়ায় যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি তেজগাঁ কলেজের সামনে যে রাস্তাটা, অর্থাৎ ফার্মগেট থেকে আনন্দ সিনেমা হল থেকে একেবারে তেজগাঁ কলেজ পর্যন্ত কিন্তু যানজট রয়েছে। আবার খামারবাড়ি থেকে ফার্মগেট ঢুকতেও কিন্তু সেখানে যানজট রয়েছে। আবার যদি আমরা একটু খেয়াল করি যে বিজয় সরণিতে কি অবস্থা রয়েছে, বিজয় সরণি নভ থিয়েটারের এখানে কিন্তু যানজট রয়েছে। ফার্মগেট থেকে যেই গাড়িগুলো আসলে জাহাঙ্গীর গেটের দিকে যাবেন তারা কিন্তু যানজট পোহাতে হবে, এবং চন্দ্রিমা উদ্যান থেকে যেই গাড়িগুলো বিজয় সরণি আসছেন সেখানে কিন্তু তীব্র যানজট রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে গাড়িগুলো বিজয় সরণি আসবেন সেখানেও যানজট রয়েছে, এবং সব মিলিয়ে কিন্তু চন্দ্রিমা উদ্যানের সামনেও কিন্তু আমরা ব্যাপক যানজট দেখতে পাচ্ছি। এই যানজট যদি আপনি আসলে আপনার গন্তব্যে পৌঁছাতে চান অবশ্যই আপনি বিকল্প পথ ব্যবহার করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি মানিক মিয়া এভিনিউতে যে যানজট, অর্থাৎ আড়ংয়ের সামনে যে রাস্তাটি সেখানে কিন্তু একটা যানজট রয়েছে। তো সব মিলিয়ে আমরা যদি বলতে চাই যে ঢাকার আজকের যেই যানজটের পরিস্থিতি, সেখানে আমরা যদি মোটা দাগে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া টিএসসিতে সবচেয়ে বেশি যানজট রয়েছে। সেই পথটি যদি আপনি ব্যবহার না করে বিকল্প কোনো পথ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি আমার গন্তব্যে একেবারেই সময় মতো পৌঁছে যাবেন। আজকের আবহাওয়া এবং আজকের ঢাকার যে ট্রাফিক আপডেট এই ছিল আমার কাছে। এই পর্যায়ে ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে সহকর্মী ইমনের কাছে। রিশান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যখনই খেলা হয় বিশ্বকাপ উন্মাদনার খেলা, তখন টিএসসি চত্বরে কিন্তু অনেক মানুষ জড়ো হন, এবং সেই জড়ো হওয়ার ফলে কিন্তু সেখানে জ্যামের সৃষ্টি হয়, তেমনটাই আমাদের সহকর্মী রিশান মাহমুদ জানাচ্ছিলেন। সূচনা, আজকে কিন্তু ওয়েদার কিন্তু বেশ ভালোই, IQER-এর তথ্য মতো কিন্তু বলছে বাংলাদেশের এই মুহূর্তের আবহাওয়া বেশ ভালো। 68 দূষণ মাত্রার ভিত্তিতে বাংলাদেশের 68, বাংলাদেশের অবস্থান কিন্তু অন্যদিন যদিও শীর্ষ 10-5-এ আমরা দেখি, আজকে কিন্তু বাংলাদেশের অবস্থান 20-এর ওপরে। এখন যদি বলি
বলি আইকিউ এর তথ্য মধ্যে 29 নম্বরে আছে। আজকে সারাদিন কিন্তু জলাবদ্ধ, যদি বলি যে আবহাওয়া সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, আর মেঘলা থাকতে পারে এবং বৃষ্টিপাতও হতে পারে। গত কিছুদিন যাবতই কিন্তু দেশের বিভিন্ন জায়গায়, ঢাকা সহ বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। কিছু জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে, তার কারণে কিন্তু দেখা যায় জলাবদ্ধতার সৃষ্টি হয় ঢাকার বিভিন্ন জায়গায়। আচ্ছা, জলাবদ্ধতা নিয়ে আমাদের কাছে একটা স্টোরি রয়েছে, সেই স্টোরিটা আমরা এখন পড়ব। ভারী বৃষ্টিতে জলাবদ্ধ শিল্পনগরী গাজীপুর, পানিবন্ধী ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, প্লাবিত বাসা বাড়ি দোকানপাট। অন্যদিকে পানির চাপে বাঁধ ভেঙেছে পটুয়াখালীতে, পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর ভারী বর্ষণে জমেছে বৃষ্টির পানি, এতে ব্যাহত যানবাহন চলাচল। বৃষ্টিতে প্লাবিত মৌচাক, শফিপুর সহ বিভিন্ন এলাকাও। বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে জমেছে পানি, ডুবেছে সড়ক, অলিগলি, এতে বিপাকে পানিবন্দী এলাকার মানুষ। কারো রুমের ভিতরে বুক পানি, কোমর পানি, আঁটু পানি, কারো রুমের ভিতরে মানুষ সমান পানি। বর্তমানে খুবই আমার চলাচল করতে খুবই কষ্টকর, আমাদের পাশে কেউ নাই ভাই, আমরা এখন সব মানে অসহায়, আমরা কোনো বাড়িওয়ালা বা কোনো ভাড়া মানে আসে না, একটা পৌরসভার লোকজন মানে কেউ আমাদের সাথে মানে আইসা দেখা পর্যন্ত করে না। আমরা অনেকগুলা মানুষ এখানে পানিবন্দী আছি, ড্রেনের কোনো ব্যবস্থা নাই আমাদের এখানে। ড্রেনটা হলে খুব ভালো হয়, আমাদের দোকানপাট, ঘর বাড়ি সবকিছু পানিবন্দী আমরা এখন। পটুয়াখালীর গলাচিপায় বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দী শতাধিক পরিবার, ভেসে গেছে মাছের ঘের, ক্ষয়ক্ষতি হয়েছে আবাদে। এখন আমরা ভোগান্তিতে পড়ছি। ভোগান্তি কিরকম, এখন আমাদের এই মাছের পুকুর তলায় যাইতে আছে, বাড়ি তলায় যাইতে আছে মানুষের, তারপর আমাদের বাচ্চা কাচ্চা চলতে অনেক সমস্যা, আমরা স্কুল কলেজে যাইতে পারতাছি না। এখন আমার বাড়ি ঘর তলায় যাইতে আছে, তারপর এখন বীজ পেরার দিন আইছে, রাস্তাঘাট সব তলায় যাইতে আছে, বাড়িঘর, মাছ পুকুরের সব গেছে গা। আমাদের এই রাস্তাটা যদি অতি তাড়াতাড়ি করে একটু সরকার বাইন্ধে দেয় তাহলে আমরা একটু শান্তি পাই। বাঁধ ভেঙে যাওয়ায় একটি সড়কও ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। হাসিবুর রহমান, স্টার নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সফরে যাচ্ছেন মৌলভীবাজার জেলায়। ঢাকা থেকে বিমান যোগে যাবেন সিলেট, সেখানে থেকে মৌলভীবাজার গিয়ে অংশ নেবেন একাধিক কর্মসূচিতে। প্রধানমন্ত্রীর সফরে আরও খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন ফরহাদ হোসেন। মারুফ, প্রধানমন্ত্রী কখন পৌঁছাবেন মৌলভীবাজারে এবং স্থানীয় বিএনপির কোনো আয়োজন দেখছেন কিনা সেখানে? 9:30টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে এবং এই সিলেট এমএজি উসমানী বিমানবন্দরে এসে 10:15 দিকে এখানে অবতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের। এরপর এখান থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী এবং এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরপরই কিন্তু সিলেট শহরের মধ্যে বিভিন্ন জায়গায় সিলেট শহর বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নিয়েছেন বলে আমাদেরকে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন। এছাড়াও এখান থেকে সরাসরি সড়কপথে কিন্তু প্রধানমন্ত্রী চলে যাবেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেখানে পাইলটিং যে প্রকল্প রয়েছে ফ্যামিলি কার্ডের, সেটির 3য় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং সেখান থেকে মৌলভীবাজার সদরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সেখানে গিয়েও তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এরপর স্থানীয় একটি রিসোর্টে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে ওনার একটি মতবিনিময় রয়েছে। মতবিনিময় শেষে কিন্তু প্রধানমন্ত্রী সিলেটের উদ্দেশ্যে সড়কপথে রওনা করবেন এবং সিলেট উসমানী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। এটি কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর তার সিলেটে 1.5 মাসের মাথায় তার দ্বিতীয় সফর এবং এই জন্য সিলেটবাসী উচ্ছ্বাসিত এবং এই সফরকে ঘিরে কিন্তু মৌলভীবাজারবাসীর মধ্যে অনেক প্রত্যাশার সৃষ্টি হয়েছে। তাদের বিশেষ করে তাদের প্রত্যাশা হয়েছে যে প্রত্যাশার মধ্যে রয়েছে এবং তাদের দাবি দেওয়ার মধ্যে রয়েছে মৌলভীবাজারের যে শমশেরনগর বিমানবন্দর ছিল, যেটি দীর্ঘদিন থেকেই বন্ধ হয়ে রয়েছে, সেই বিমানবন্দরটি চালু করা এবং মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্থাপন এবং মৌলভীবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সিলেট এবং মৌলভীবাজার জেলার মধ্যে সড়ক পথে সংযোগ স্থাপনের জন্য
রাজনগর এবং ফেন্সুগঞ্জের এই মাঝামাঝি যে কুশিয়ারা নদী রয়েছে সেখানে ব্রিজ স্থাপন সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা প্রত্যাশা করছেন যে প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে তাদের এই দাবি দেওয়াগুলো বাস্তবায়িত হবে। এই ছিল আমার কাছে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। মারুফ, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী সফরের খবর আমরা জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। ফরহাদ, একটু আপনার কাছে জানতে চাইব, প্রধানমন্ত্রী মৌলভীবাজারে কি কি কর্মসূচিতে অংশ নেবেন এবং নিরাপত্তা সহ সার্বিক আয়োজন কেমন দেখছেন? সূচনা, আপনি যেমনটা বলছিলেন যে আসলে মৌলভীবাজারে আজ কিন্তু প্রধানমন্ত্রী আসছেন এবং তার যে সফরসূচি অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি, তিনি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দর হয়ে তিনি সড়ক পথে পরবর্তীতে শ্রীমঙ্গলের একটি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে যে মাঠটি রয়েছে সেই মাঠে একটি আয়োজন রয়েছে, সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সেখানকার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কিছু উপকারভোগীর মধ্যে সেখানে ১৫৫ জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া সেখানের অনুষ্ঠান শেষ করে অর্থাৎ ১টার দিকে তিনি শ্রীমঙ্গলে অনুষ্ঠানে যোগদান করবেন এবং সেখান থেকে ২:৩০টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার যে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠটি রয়েছে, অর্থাৎ আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে তিনি আমার পিছনের যে মঞ্চটিতে সেখানেই কিন্তু তিনি দাঁড়াবেন এবং বক্তব্য রাখবেন। পাশাপাশি তিনি উপকারভোগীদের মধ্যে ১৫২ জন উপকারভোগীদের মধ্যে তিনি এই ফ্যামিলি কার্ডটি বিতরণ করবেন। এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী সহ বিভিন্ন সামাজিক যে সহায়তাগুলো করে সমাজসেবা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সেই সুযোগ সুবিধা যে নগদ অর্থ, সেই নগদ অর্থ কিন্তু তিনি বিতরণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমি যদি বলি যে সার্বিক নিরাপত্তার বিষয়টি, এখানে মৌলভীবাজারের বিভিন্ন সড়কে কিন্তু আমরা পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখেছি, তারা নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। এছাড়া আমি যদি বলি যে প্রবেশ পথে অর্থাৎ প্রধান যে ফটক আছে সেই ফটক দিয়ে প্রবেশ করার সময় কিন্তু সবার পরিচয় নিশ্চিত হয়ে তারপর কিন্তু প্রবেশ করার সুযোগ দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখনো পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, প্রধানমন্ত্রী 10:15টার দিকে তিনি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন, সেখান থেকে তিনি মৌলভীবাজারে আসবেন। মৌলভীবাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সূচনা। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ আমরা জানছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী তিনি হচ্ছে সিলেটের মৌলভীবাজারের কিছু কিছু কর্মসূচিতে অংশ নেবেন, সেই খবরাখবর আমরা জানছিলাম। লালমনিরহাটে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় আসামিকে থানায় নেওয়ার সময় হামলার শিকার হয়েছে পুলিশ। ভাঙচুর হয়েছে অভিযুক্ত ব্যক্তির বাড়ি এবং পুলিশ ডিসিএসপির গাড়িতে। গতকালের সেই ঘটনার আরও খবর জানাতে যুক্ত হবেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, আজ সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে একটু জানাবেন। সূচনা, লালমনিরহাটের আদিতবাড়ি উপজেলার ভেলাবাড়িতে যে প্রথম শ্রেণী পড়ুয়া যে শিশুটি মার্ডার হয়েছিল, তার মৃত্যুকে কেন্দ্র করে লালমনিরহাট জেলায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। আসলে এই ঘটনাটি হচ্ছে গত সোমবার এই শিশুটি যখন নিখোঁজ হয়, নিখোঁজ হওয়ার পর নিখোঁজ শিশুটির বাবা নলিনীকান্তে তিনি প্রথম থানায় অভিযোগ করতে আসেন। থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক তাকে জানায় যে অন্তত 3 দিন তার শিশুকে তিনি খোঁজার পর যেন থানায় আসেন। এরপরে গত মঙ্গলবার যখন এই শিশুটির মরদেহ পাওয়া যায় এবং পুলিশ যখন মরদেহ উদ্ধারের জন্য তার এলাকায় যায়, তখন উত্তপ্ত এলাকাবাসী পুলিশের উপর চড়াও হয় এবং যে অভিযুক্ত যে রয়েছে বিধান চন্দ্র, সেই বিধান চন্দ্রকে ছিনিয়ে নিয়ে তাকে গণপিটুনি দেওয়ার একটা চেষ্টা করে এবং বিধান চন্দ্রের বাড়িতে অগ্নিসংযোগ করে সর্বস্ব পুড়িয়ে দেয় এলাকার উত্তেজিত মানুষ। এরপরে যখন ঘটনা একেবারেই উত্তপ্ত হয়ে পড়ে, তখন লালমনিরহাট জেলা প্রশাসক, লালমনিরহাট জেলা পুলিশ সুপার এবং পুলিশ এবং বিজিবির অতিরিক্ত বাহিনী প্রেরণ করা হয় এবং সাউন্ড গ্রেনেড ছড়িয়ে পরবর্তীতে যে অভিযুক্ত রয়েছে তাকে নিয়ে আসা হয়।
অভিযুক্ত পরিবার জানিয়েছে যে পুলিশ যদি সেদিন প্রথম অভিযোগটি নিতেন তাহলে হয়তো তার মেয়েকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো বলে তিনি জানিয়েছেন। এই জন্যই এলাকাবাসী পুলিশের উপর চড়াও হয় এবং হামলা করে। আমি লালমনিরহাট জেলার যে পুলিশ সুপার রয়েছে আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন ইতিমধ্যে অভিযুক্ত যে পুলিশ থানার ওসি রয়েছে তাকে প্রত্যাহার করা হয়েছে এবং 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি জানিয়েছেন যে যদি পুলিশের কোনো গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধে পুলিশের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগ করা হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে সরকারি সম্পত্তিতে হামলা এবং ভাঙচুর যে করা হয়েছে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। এবং এই যে শিশুটি মার্ডার হলো তার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করেছে এবং হত্যা মামলায় এই যে বিধানচন্দ্র রয়েছে তার মা বাবা সহ মোট 3 জনকে অভিযুক্ত করা হয়েছে। এই হচ্ছে লালমনিরহাটের যে শিশুটি হত্যার মামলার সর্বশেষ। সাব্বির, আপনাকে ধন্যবাদ। পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে ফের রণক্ষেত্র নরসিংদীর রায়পুরা হয়েছে গোলাগুলি। এতে এক স্কুল ছাত্র নিহত হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় আনা হয়েছে ঢাকায়। হাতে হাতে আগ্নেয়াস্ত্র, মাথায় হেলমেট, তারপর প্রতিপক্ষের সাথে লড়াই, গোলাগুলি। এই চিত্র নরসিংদীর রায়পুরার মেঘনাপাড়ের দড়িগা এলাকার। পূর্ব শত্রুতার জেরে সকালে সংঘর্ষে জড়ান ফেলু ও শহীদুল্লাহ গ্রুপের লোকজন। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। তাদের মধ্যে ঢাকা মেডিকেলে মারা যায় স্কুল ছাত্র অনিক। রাত্রে 4টা বাজে শব্দ শুনতেছি গুলির, এন্দা গুলি আইতেছে, গাছের মধ্যে গুলি লাগতেছে, হুড়হুড়ায় উঠছে সবাই। ওইটা সাইডে অনেক 2 জন ফরাই মারা গেছে। বইলা দিছে যে তোমরা আপোষ করতে তোমরা জগ করো না। আমি 2টা বাড়িতে এসে পয়সা ঘুমাই লিছি, আর 3টার পরের দিকে আয়া বললাই তাই সব গোলাগুলি করে লোক আহত, 2টা লোক আমরা মারি লিছি। সংঘর্ষের সময় বেশ কিছু বাড়িঘর ও দোকানপাটে চালানো হয় হামলা, ভাঙচুর। এ ঘটনায় এলাকা জুড়ে বিরাজ করছে উত্তেজনা, আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী, পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আমরা এখানে শতাধিক পুলিশ সদস্য আসছি, র্যাব আছে, আমাদের ডিবি টিম আছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন, আর সবাই মিলে এলাকায় আমরা মহড়া দিয়েছি। আর এখানে আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। এগুলো কিভাবে, এই ঘটনাগুলোকে মিনিমাইজ করা যায় এবং তারা কিভাবে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে, এই উদ্যোগগুলো কিন্তু আমরা গ্রহণ করছি। গেল বছরের ডিসেম্বরেও সংঘর্ষে জড়ায় ফেলু ও শহীদুল্লাহর সমর্থকরা, ঘটে প্রাণহানিও। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বরিশালে মাদ্রাসা ছাত্রী রিমা আক্তারের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয় তাকে। এক এক সময় এক এক ধরনের ব্যাখ্যা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। অন্যদিকে রিমার পরিবারও এখনও জানে না মেয়েটির মৃত্যুর প্রকৃত কারণ। সৈয়দ মেহেদি হাসান এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট করেছেন। কর্ণকাঠি কাজীবাড়ির পারিবারিক কবরস্থান, সেখানে চিরনিদ্রায় শায়িত মাদ্রাসা ছাত্রী রিমা আক্তার। শোকস্তব্ধ স্বজনরা। হুজুররা ইতে মেডিকেল নিয়ে আসছে, হেরাই এবার মনে করেন ডাকা নেছে। দেখছি যে এই জায়গায় ইডিয়া মনে করেন গারটা দেখছি মনে করেন একটু ভাঙ্গা ভাঙ্গা। এই এছাড়া তো আর এদিকে তো আর আমরা দেখতে পারি না। আর এদিকে আর এই 8টা মনে করেন এই ডাইন হাতের মনে করেন এই জায়গাটা একটু আর সুডেনিয়া। বরিশালের চরমনাই মাদ্রাসার শিক্ষার্থী রিমা আক্তার গত 22 মে রাতে মাদ্রাসা প্রাঙ্গণে অচেতন অবস্থায় উদ্ধার হন তিনি। হাসপাতালে 8 দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। তাই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে যে সে নাকি নিজে 6তলা থেকে লাফ দিছে। আর আমি বলছি যে না, আমার মেয়ে সেই ধরনের মেয়ে না। আমার বিচার আমি আল্লাহর কাছে দিয়ে রাখছি, আল্লাহ বিচার করবে। আমাকে অবস্থান থেকে আমরা মনে করেন আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসা পাই না। এই জন্য আমরা কারো প্রতি ভরসাও করি নাই, আর করার ইচ্ছাও নেই। ঘটনার পর প্রথমে সড়ক দুর্ঘটনা, পরে আত্মহত্যার চেষ্টার ব্যাখ্যা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে বিস্তারিত কথা বলতে রাজি হননি তারা। সে ঘটনার মীমাংসা, ঘটনা যা হওয়ার সেটা তো আগে হয়েছে, এটা আমি বলতে পারবো না। এটা আপনি কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করেন অথবা মেয়ের যে গার্ডিয়ান আছে তাকে জিজ্ঞাসা করেন। আমার দায়িত্বও না সেটা বলার। পুলিশ বলছে থানায় অভিযোগ দেয়নি পরিবার, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। এই তথ্যটি আমি সংশ্লিষ্ট থানার ওসিকে অবশ্যই আমি জানাবো এবং তাকে নির্দেশনা দিব
যে তার পরিবারের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ থাকে তাহলে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে অবশ্যই আমরা এটা তদন্ত করে দেখব। চরমোনাই মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী রিমা আক্তার। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচ চলছে আর্জেন্টিনা এবং আলজেরিয়ার। সেই খেলার উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুশফিক। লিওনেল মেসি তো 17 মিনিটে একটি গোল করেছেন, 60 মিনিটে আরেকটি গোল করলেন। তো 2টি গোল করার পরে আসলে উন্মাদনা কেমন দেখছেন, আর সেখানে সব মিলিয়ে উচ্ছ্বাস কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। বলছিলেন যে 2টি গোল করেছেন লিওনেল মেসি, এবং লিওনেল মেসি যে গোল করেছেন সেই গোলের একটা বাড়তি উত্তাপ ছড়ায় সেই জায়গায়, যেখানে হাজারো হাজার কিলোমিটার দূরে খেলা চলছে, সেই উত্তাপটা কিন্তু টিএসসিতে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আপনাকে একটু দেখাতে চাই টিএসসির এই মুহূর্তের অবস্থাটা কি, যখন লিওনেল মেসি তার দ্বিতীয় গোলটি করেছেন এবং এবারের বিশ্বকাপের দ্বিতীয় গোল এটি। 2টি গোলই এসেছে লিওনেল মেসির পা থেকে। তখন কিন্তু মেসি ভক্তরা উত্তেজনায় ফেটে পড়েছে, এবং এতক্ষণ যে উন্মাদনা ছিল, এতক্ষণ যে উত্তেজনা ছিল, যে দর্শকদের এখন একটু শান্ত দেখছেন, সেই দর্শকরা কিন্তু কিছুক্ষণ আগে গোল হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তেজনায় ফেটে পড়েছিলেন এবং চিৎকার করে তাদের প্রিয় খেলোয়াড়কে, তাদের প্রিয় দলকে সমর্থন জানিয়েছেন, প্রিয় দলকে অভিবাদন জানিয়েছেন। এমন অবস্থায় টিএসসিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি ইমন, যে এখানে তিল ধারণের ঠাঁই নেই, অসংখ্য মানুষ জড়ো হয়েছে। যারা এখানে দর্শক হিসেবে আছেন তারা কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নয়, এর বাইরেও ঢাকার বিভিন্ন এলাকা থেকে এসেছেন। এমনকি আমরা জানতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকেও কিন্তু এই টিএসসি চত্বরে খেলা দেখার জন্য লোক এসেছেন। কারণ হচ্ছে প্রতি বছর বিশ্বকাপ যখন আসে, প্রতি 4 বছর পর পর, তখন বাংলাদেশের স্টেডিয়ামে পরিণত হয়, বিশ্বকাপের স্টেডিয়ামে পরিণত হয় এই টিএসসি চত্বর, এবং সেই ধারণা থেকেই কিন্তু ঢাকার বাইরে থেকেও মানুষ এখানে যুক্ত হয়েছেন এবং তারা সকলে উপভোগ করছেন আজকের এই ম্যাচটি। এই ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের যাত্রা শুরু করলো এবং এখন পর্যন্ত 2 গোলে এগিয়ে রয়েছে আলজেরিয়ার বিপক্ষে, আপনি জানেন। এবং এই ম্যাচ জয় দিয়ে কিন্তু তারা বিশ্বকাপের বাকি যে ম্যাচগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই তারা ভালো খেলবে, এবং তার মধ্য দিয়ে কিন্তু বিশ্বকাপের যে ট্রফির লড়াই এবং শিরোপা জয়ের লড়াই, ব্যাক টু ব্যাক শিরোপা, সেই জায়গায় কিন্তু আর্জেন্টিনা এগিয়ে যাবে। এবং আর্জেন্টিনা, ব্রাজিল বা মরক্কো, স্পেন যাই বলুন না কেন, বিশ্বকাপের যে উত্তাপ, সেই উত্তাপটা কিন্তু বাংলাদেশে বহমান রবে শেষ বাঁশি বাজা পর্যন্ত, ম্যাচের বিশ্বকাপের শেষ ম্যাচ পর্যন্ত। মুশফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও 30 মিনিট আছে, দেখা যাক খেলার স্কোর লাইন কি হয়। এদিকে রংপুরে এক হোটেল শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গেল রাত 9টার দিকে নগরীর খামার মোড় এলাকায় একটি হোটেলে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, থালা বাসন পরিষ্কার করার স্থানে কুলির পানি ফেলা নিয়ে হোটেল মালিক মিজানুরের সঙ্গে শাওনের কথা কাটাকাটি হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে শাওনের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন মিজানুর। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শাওনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত মিজানুরকে আটক করে পুলিশে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার স্বীকারোক্তি জানিয়েছে মিজানুর। লক্ষ্মীপুরের ছাত্রাবাস থেকে এক স্কুল শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা। গেল রাত 12:30টার দিকে লক্ষ্মীপুরের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যার পর একাডেমির ছাত্রাবাস থেকে মেহেদী হাসান নামে 8ম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ আরও জানিয়েছে, পরিবার দাবি করে মেহেদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়লে শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে জড়ো হতে থাকে নিহতের স্বজনরা। এক পর্যায়ে উত্তেজিত জনতা প্রতিষ্ঠানটির প্রধান গেট ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে প্রায় 3 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিভিন্ন ধরনের টায়ার আমদানিতে 20% শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। এর ফলে পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতিতে নতুন চাপ তৈরির শঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। এদিকে বাজেটের প্রস্তাবনার পরপরই বেড়ে গেছে টায়ারের দাম, তাতে বিপাকে পরিবহন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। ব্যস্ত সড়ক মহাসড়কে চাকা ঘোরার উপরে সচল থাকে দেশের অর্থনীতি। সেই চাকার টায়ারের বাজারে এখন রীতিমতো লঙ্কাকাণ্ড। বাজারে টায়ার আমদানিতে সম্পূরক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক 20% বাড়ানোর প্রস্তাবের পরপরই চট্টগ্রামে বেড়ে গেছে বিভিন্ন ধরনের টায়ারের দাম। এই যেমন পিকআপের 9,000 টাকার টায়ারের দাম 44% বেড়ে হয়েছে 13,000 টাকা। অন্য টায়ারের দামও ঊর্ধ্বমুখী। দামের এমন উল্লম্ফনে রীতিমতো মাথায় হাত পরিবহন সংশ্লিষ্টদের। বাজারে দাম বাড়ার ওরা বসার আগে এখানে দোকানদার করে বাড়ায় বলছে। এই 2800 ছিল 20,000, এখন চলতেছে 25,000। ওরা সিন্ডিকেট করে মাল এগুলোকে কি রাখি দিছে, কিন্তু বের করতেছে না। বাজেট ঘোষণার পরপরই এমন দাম বৃদ্ধির পেছনে নেই যৌক্তিক কোনো জবাব। আমরা মাল অর্ডার দিলে মাল দিচ্ছে না, বাড়তি রেটে মাল চাচ্ছে। আগে ছিল ধরেন আপনার 17,000, এখন নিচ্ছে 21,000। আগে যে টায়ার ছিল 12,000, এখন এটা দিচ্ছে 15,000। খাত সংশ্লিষ্টরা বলছেন শুল্ক বাড়ানোর ঘোষণায় বড় ধাক্কা খেতে যাচ্ছে এই খাত। কারণ টায়ারের মোট করের বোঝা প্রায় 63% থেকে বেড়ে পৌঁছাবে 96%। তাতে 3,100 টাকার একটি টায়ারে বর্তমানে 4,500 টাকা শুল্ক বেড়ে দাঁড়াবে 7,000 টাকায়। পাল্লা দিয়ে বাড়বে পরিবহন ভাড়াও। এই পুরো টায়ারটাই ব্যবহার হয়, মানে পুরো বলতে একদম 100% টায়ারটাই কমার্শিয়াল ইউজ হয়। কমার্শিয়াল বলতে সেটা মিনি বাস, মিনি ট্রাক, লাইট ট্রাক যাই আছে। তো এই ক্ষেত্রে মনে করেন আমাদের প্রাইস যদি মানে এক একটা টায়ারে 40% করে বাড়ে, তাহলে কখনোই মানে সাধারণ জনগণের মানে ভোগান্তি লাঘব হবে না আর কি। একটা টায়ার তো লোকাল টায়ার কি আপনি 1 মাস চালাতে পারবেন, তাও তো পারবেন না। কারণ টায়ারের দাম বাড়লে আমরা আমাদের গাড়ির ভাড়া বৃদ্ধি করব। আমাদের ভাড়া বৃদ্ধি করলে এটা পড়বে সাধারণ মানুষের উপরে। দেশের প্রায় 3,000 কোটি টাকার টায়ারের বাজারের 90%ই আমদানি নির্ভর। নতুন শুল্কারোপে আমদানি কমে বাজারে অবৈধ ও নিম্নমানের টায়ার ঢোকার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এখানে টায়ারগুলো এনে এটাকে আবার প্রক্রিয়াজাত করে নতুন পণ্য হিসেবে এটাকে বাজারে চালাচ্ছে। ওইখানে যাইয়া গাড়ি দুর্ঘটনার সম্ভাবনা খুব বেশি হচ্ছে। আমদানি নিরুৎসাহিত করে দেশীয় উৎপাদন বাড়াতে এই খাতে শুল্ক বাড়ানো হলেও দেশের সামগ্রিক অর্থনীতিতে এর বিরূপ প্রভাব বিবেচনার তাগিদ সংশ্লিষ্টদের। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। টানা 3 মাসের নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার পরই যুক্তরাষ্ট্রের সাথে প্রথম ধাপের সমঝোতাটি সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুদ্ধবিরতি চুক্তি দিয়ে তেহরানের নিযুক্ত বিদেশি কূটনীতিকদের তিনি এ তথ্য জানিয়েছেন। আগামী শুক্রবার থেকে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের এই চুক্তি কার্যকর হবে বলেও জানালেন তিনি। আমেরিকা ও ইরানের মধ্যে 2 ধাপের আলোচনায় প্রথম ধাপ সফলভাবে সম্পূর্ণ হয়েছে। গত 15 জন স্বাক্ষরিত এই সমঝোতা অনুযায়ী আগামী শুক্রবার থেকেই লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে। এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী খুলে দেওয়া, নৌ অবরোধ প্রত্যাহার এবং লেবানন থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটবে। আগামী 60 দিন পরবর্তী ধাপের আলোচনা চলবে, যেখানে পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। লেবাননে পুনরায় যে কোনো ইসরায়েলি হামলা এই চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নতুন সমঝোতার স্মারককে স্বাগত জানিয়ে লেবাননের হিজাবুল্লাহ এবং ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস, 2 সংগঠনই এই চুক্তিতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার পথে একটি বড় অর্জন বলে উল্লেখ করেছে। হিজাবুল্লাহর মতে এই সমঝোতা লেবানন সহ সব ফ্রন্টে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথ সুগম করবে। তবে ইসরায়েল যে কোনো সময় যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে এমন আশঙ্কায় বাস্তুচ্যুত নাগরিকদের সরকারি ঘোষণার আগে ঘরে না ফেরার কড়া নির্দেশ দিয়েছে গোষ্ঠীটি। অন্যদিকে ফিলিস্তিনের হামাস ইরানের এই কূটনৈতিক পদক্ষেপের প্রশংসা করেছে। তারা জোর দিয়ে বলেছে, গাজায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ এবং ফিলিস্তিন সংকটের মূল সমস্যার সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে কোনোভাবেই প্রকৃত শান্তি আসবে না। হামাসের দাবি, এই চুক্তির ফলে অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা নস্যাৎ হয়েছে। আন্তর্জাতিক মহলের নজর এখন এই চুক্তির বাস্তবায়নের দিকে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হলে সহসাই খুলবে না হরমুজ প্রণালী, এমনটাই ভাবা ঠিক হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন হরমুজে নিরাপদ চলাচল নিশ্চিত করতেও অন্তত 50 দিন সময় লাগবে। ইরানের পেতে রাখা মাইন সরানোতেই লাগতে পারে দীর্ঘ সময়। তারপর আছে শিপিং লাইন প্রতিষ্ঠানগুলোকে সচল করা ও ক্ষতিগ্রস্ত জাহাজের বীমা দাবি পূরণ করার মতো নানান বিষয়। যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করতে হরমুজকেই যুদ্ধের রণাঙ্গন করে তোলে ইরান। এই প্রণালীতে পাতা হয় মৃত্যুফাঁদ। দর কষাকষির অন্যতম নিয়ামক হয়ে ওঠে এই জলপথ। চুক্তির আওতায় হরমুজ পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। তারপরও স্বাভাবিক নৌ চলাচল শুরু হতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা বলছেন প্রণালীতে পাতা মাইনগুলো সরাতেই সময় লেগে যেতে পারে 40 থেকে 50 দিন। ধারণা করা হচ্ছে পানির নিচের এমন মারণাস্ত্র লুকানো আছে যা সরাতে অত্যাধুনিক মাইন সুইপিং জাহাজ ও ডুবো ড্রোন লাগাতে পারে। সেই সাথে দীর্ঘ সময়ের ব্যাপার তো আছে। ইরানের কাছে এখনও প্রায় 1000 নৌ মাইন থাকতে পারে। কোনো মাইন ক্ষেত্র শনাক্ত হলে তা সম্পূর্ণ অপসারণে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসও লেগে যেতে পারে। শুধু মাইন অপসারণই নয়, নিরাপত্তা নিয়ে আস্থা ফিরে পেতে সময় লাগবে। বীমা কোম্পানি, তেল পরিবহনকারী প্রতিষ্ঠান এবং জাহাজ পরিচালনাকারী সংস্থাগুলো নিরাপদ নৌপথের নিশ্চয়তা পাওয়ার আগে হরমুজ ব্যবহার করতে অনীহা দেখাতে পারে। জাহাজ চলাচল শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন একটি সুপার ট্যাঙ্কার ও তার বহনকৃত অপরিশোধিত তেলের সম্মিলিত মূল্য প্রায় $30 কোটি হতে পারে। ফলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অধিকাংশ কোম্পানি ঝুঁকি নিতে চাইবে না। বর্তমানে জাহাজ চলাচল শুরু করাকে তারা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করছেন। তার মতে মাইনের হুমকি তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী উভয় ধরনের উদ্বেগের কারণ। এদিকে হরমুজ পুনরায় চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটিও বলছে হরমুজের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বেশ সময় লাগবে। কাজী শাহরিন, স্টার নিউজ। ইরানের সাথে চুক্তি হোক বা না হোক, দক্ষিণ লেবাননের দখল ছাড়ছে না ইসরায়েল। স্পষ্ট এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উত্তর ইসরায়েলের নিরাপত্তার অজুহাত তুলে এই দখলদারিত্ব স্থায়ী করার পথে হাঁটছেন যুদ্ধবাজ এই ইহুদি নেতা। দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পও ইসরায়েলের নিরাপত্তা চান। প্রেসিডেন্ট ট্রাম্পের জুতা পলিশ করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার হাতের কাগজটি যেন ইরানের সাথে চুক্তির খসড়া। ছবিটা প্রতীকী, কিন্তু নিজ দেশে নেতানিয়াহুর ইমেজটা এখন ঠিক এরকম। প্রতীকী এই প্রতিবাদ মূলত নেতানিয়াহুর বিচারের দাবিতে। মঙ্গলবার দুর্নীতি মামলার শুনানিতে হাজির হতে ইসরায়েলি প্রধানমন্ত্রী যখন আদালতে, বাইরে তখন এই প্রতিবাদ। We've been standing in front of the courts of Israel in Tel Aviv for over a year now. 1 বছরেরও বেশি সময় ধরে আমরা আদালতের সামনে দাঁড়িয়ে আছি যাতে নেতানিয়াহুর বিচার হয়। তিনি যাতে কারাগারে যাওয়া এড়াতে না পারেন। এটা স্পষ্ট করে বলা দরকার যে তিনি অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক সব ক্ষেত্রেই ব্যর্থ। এর আগে যুদ্ধের দোহাই দিয়ে আদালতের শুনানি এড়িয়েছিলেন নেতানিয়াহু, কিন্তু এখন আর সেই সুযোগ পাচ্ছেন না। ইরান যুক্তরাষ্ট্রের চুক্তি ঠেকাতে বারবার বাধার দেয়াল গড়েছেন নেতানিয়াহু। শেষ পর্যন্ত তাকে উপেক্ষা করে চুক্তি সম্পন্ন করেছেন ট্রাম্প। নেতানিয়াহু এমন এক চরিত্র যিনি যুদ্ধ আর রক্তপাত থেকে রাজনৈতিক ফায়দা তুলে নেওয়াতেই বিশ্বাসী। সে কারণেই গাজা হত্যাযোগ্য, একই কারণে দক্ষিণ লেবাননে তার দখলদারিত্ব। যতদিন প্রয়োজন আমরা লেবাননে থাকব। ইরান চেয়েছিল আমরা সেখান থেকে সরে যাই, কিন্তু তা হয়নি। জানেন কেন হয়নি? কারণ আমি এ বিষয়ে অত্যন্ত দৃঢ় অবস্থান নিয়েছি। আমরা সেখানে থাকছি কারণ উত্তরের বাসিন্দাদের সুরক্ষা দিতে হবে। তবে পরিস্থিতি এখন এমন যে নেতানিয়াহু লেবাননে থাকবেন কিনা সে সিদ্ধান্ত নেবে ইরান, এবং সেটাই চূড়ান্ত চুক্তির পরই। আপাতত নেতানিয়াহু স্বস্তি খোঁজার চেষ্টা করছেন ঠিক এরকমই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে। দশকের পর দশক ধরে আমি ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিরুদ্ধে লড়াই করছি। এটা আমার জীবনের মিশন। এখনও আমি সেই দায়িত্ব পালন করছি, ভবিষ্যতেও করব। কোনো চুক্তি থাকুক বা না থাকুক, ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। যতদিন আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকব, এটি ঘটতে দেব না। তবে তিনি প্রধানমন্ত্রী থাকবেন না সেই সিদ্ধান্ত নেবে ইসরায়েলের জনগণ। আগামী অক্টোবর বা নভেম্বরেই ইসরায়েলের নির্বাচন।
গাজার হাজারো মানুষকে হত্যা, সিরিয়ার ভূমি দখল, ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রকে ধরাশায়ী করা আর সবশেষ লেবানন। নেতানিয়াহুর এই ধারাবাহিক মিশনের একটাই লক্ষ্য, আরেক মেয়াদের জন্য ক্ষমতা দখল। কিন্তু ইরানের হাতে শোচনীয় পরাজয়ের পর তার সামনে এখন আর কোনো সহজ জয় নেই। কাজী শাহরিন, স্টার নিউজ। আবারও ক্রীড়াঙ্গনের খবর। নারী টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে দুর্দান্ত শুরু করা বাংলাদেশের এবার নজর অস্ট্রেলিয়ার ম্যাচে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জ্যোতিদের বড় শক্তি প্রথম ম্যাচের বড় জয়। দলের ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস মনে করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলে জয় পেতে পারে টাইগ্রেসরা। ইংল্যান্ড থেকে বিস্তারিত রিপোর্ট করেছেন রেদওয়ান শাওন। বিলেতে টি-20 বিশ্বকাপে দুর্দান্ত সূচনা। নেদারল্যান্ডস ম্যাচের পর এবার জ্যোতি মারুফাদের পরীক্ষা টিম অস্ট্রেলিয়া। ইতিহাস বলে ছোট ফরম্যাটের বিশ্বকাপে 9 আসরের 6টাই ঘরে তুলেছে ওশেনিয়া অঞ্চলের বৃহত্তম এই দেশ। তাদের হারাতেই তাই দৃঢ় প্রতিজ্ঞ লাল সবুজের বাংলাদেশ। দেশের দামাল ছেলেরা হোম অফ ক্রিকেটে মাইটি অজিদের ভূপতিত করে লিখেছে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস। এবার নারী দলের পালা। প্রথম জয়টা যার হাত ধরে এসেছে সেই জুয়াইরিয়া জানালেন প্রথম ম্যাচ জিতে পুরোপুরি আত্মবিশ্বাসী বাংলাদেশ। যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচটা আমরা উইন করেছি এবং এই জন্য আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক ভালো আছে। আমরা আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করবো, ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি। প্রথম ম্যাচে দুর্দান্ত 50, সাথে আলোচনায় কাউ কর্নার দিয়ে হাঁকানো বিশাল সেই ছক্কা। জুয়াইরিয়া জানালেন ছক্কা মারার অভ্যেসটা একেবারেই সহজাত। আমার সারা টেলরকে অনেক ভালো লাগে, ওকে আমি ফলো করি। বাট 6টা আসলে এটা আসলে ন্যাচারালি হয়েছে, কারণ আমি আসলে টপে খেলতেই পছন্দ করি এবং সেটার প্রেক্ষিতেই আর কি আসলে ওই শটটা খেলা। বড় ম্যাচের আগে দেশবাসীর কাছেও বার্তা দিয়েছেন এই ওপেনার। আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু দিব। দেশের মাটিতে হোম অফ ক্রিকেটে বাংলার ছেলেরা ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ জিতেছে প্রথমবারের মতো। এবার সেই সুযোগটা বাংলার বাঘিনীদের গায়ে। টি-20 বিশ্বকাপে শুরুটা করেছে নেদারল্যান্ডসকে হারিয়ে। সেই অনুপ্রেরণা থেকেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন দেখছে জ্যোতি মারুফারা। হেডিংলি ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার প্লে, ইংল্যান্ড। এবার বিনোদন অঙ্গনের খবর জানাবো। দুই বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। প্রচলিত আছে ঢাকার চেয়েও কলকাতায় অভিনেতার ফ্যান বেজ সমৃদ্ধ, অথচ সেই কলকাতাতেই নাকি সস্ত্রীক হেনস্থার শিকার হয়েছেন এই অভিনেতা। এমন খবরে ঢাকার পক্ষ থেকে উগড়ে ওঠে ক্ষোভ। রাজনৈতিক অঙ্গনেও চলছে তোলপাড়। স্ট্যান্ড উইথ মোশাররফ করিম হ্যাশট্যাগ দিয়ে অভিনেতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এনসিপি। ঘটনার সূত্রপাত মঙ্গলবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের একটি ফেসবুক পোস্টকে ঘিরে। পোস্টে দাবি করা হয় সোমবার রাত 10টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরী হোটেলের সামনে দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন ব্যক্তি তাকে উদ্দেশ্য করে কটূক্তি এবং গালাগালি করেন। এক পর্যায়ে তারা তার দিকে তেড়ে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং হাতাহাতির পর্যায়েও ঘটনা গড়ায় বলে অভিযোগ করা হয়। বিষয়টি দ্রুতই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে এবং বিনোদন অঙ্গন ছাড়াও রাজনৈতিক অঙ্গনেও শুরু হয় নানা আলোচনা এবং গুঞ্জন। হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যান্ড উইথ মোশাররফ করিম হ্যাশট্যাগ দিয়ে অভিনেতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মোশাররফ করিমের ওপর হামলার অভিযোগ তুলেছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, 2024 সালের 1 অগস্ট শিক্ষার্থীদের ঐতিহাসিক 9 দফা দাবির পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন অভিনেতা মোশাররফ করিম। তার ওপর পলাতক আওয়ামী লীগের হামলা প্রমাণ করে ফ্যাসিবাদের দোসররা এখনও ঘৃণা এবং সহিংসতার রাজনীতি থেকে বের হতে পারেনি। দেশের বাইরে গিয়েও তারা বাংলাদেশিদের জন্য হুমকি হয়ে উঠেছে। এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তিনি সরকারের প্রতি আহ্বান জানান অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ নিয়ে হামলাকারীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার ব্যবস্থা করার। তবে অভিনেতা নিজে এই হামলার খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তার ভাষায় এ ধরনের কিছুই ঘটেনি, বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এদিকে অভিনেতার স্ত্রী রোবেনা রেজা জুইয়ের সঙ্গে স্টার নিউজ যোগাযোগ করলে তিনি জানান এটা খবর করার মতো কোনো ঘটনা নয়। আরও জানান তারা কলকাতায় বেড়াতে গিয়েছেন, দিন কয়েকের মধ্যেই ফিরবেন ঢাকায়।
নির্জন নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট। দর্শক, এতক্ষণ দেখছিলেন গুড মর্নিং বাংলাদেশ। আপনাদের সাথে ছিলাম আমি রিশান মাহমুদ, আমি সাথে ছিলাম সূচনা হাসান এবং আমি সাদিক হাসান ইমন। আগামীকাল আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।